গ্রুপে অ্যাড আছেন আপনি? স্টার্ট ব্যাচ গ্রুপে অ্যাড আছেন? না। গ্রুপের লিংক আছে? না, কিছুই নাই। আসছে? এসিটা ছাড়েন, খুব গরম। মেসেঞ্জারে দিছি গ্রুপের লিংক। এই আইডি থেকে গেল কেন? থামেন, এই আইডি থেকে গেছে। দেখেন, জয়েন্ট গ্রুপ দিয়েছি। জয়েন হয়ে গেছেন তো রিফ্রেশ করুন। ভাই একটা স্ট্যান্ড দিয়ে যান। থ্যাংক ইউ। ওকে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের ইশরাত আপু চলে আসলাম তোমাদের ইতিহাসের গভীর আলোচনামূলক একটা ক্লাস নিয়ে, যেই ক্লাসটা তোমাদের অনেকেরই মাথার মধ্যে ঘোরে, কিন্তু এই টপিকটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ তোমার পরীক্ষার জন্য। আমরা আজকে পড়ব ইতিহাসের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের পলাশীর যুদ্ধ। ওকে, তোমরা যদিও প্রথম অধ্যায় পুরাটাই দেখতে পাচ্ছ, কিন্তু আমরা পলাশীর যুদ্ধটাকে পড়বো, কারণ এই যুদ্ধে থেকে একটা কোশ্চিন, মানে প্রথম অধ্যায় থেকে যদি তোমাদের একটাও কোশ্চিন হয়, মিনিমাম এখান থেকে 3টা কোশ্চিন হওয়ার সম্ভাবনা আছে। তবে তোমার যদি এখান থেকে একটাও কোশ্চিন হয়, তারপরও তোমাকে এই পলাশী যুদ্ধ থেকে কোশ্চিন সবার প্রথম করতে হবে। এরপর আরও অন্যান্য টপিক, এখন অন্যান্য টপিক নিয়েও আমরা হালকা পাতলা ধারণা দিব, কিন্তু তার আগে যেটা নিয়ে ধারণা দিব সেটা হচ্ছে আমাদের পলাশীর যুদ্ধ। তো সকলে রেডি হয়ে যাও, এবং তোমার এখানে যেসব ফ্রেন্ডরা আছে তাদেরকে একটু মেনশন করে দাও, যাতে করে তারা দ্রুত ক্লাসে চলে আসে। ঠিক আছে? আচ্ছা, অনেকেই ক্লাসে চলে আসছো। লামিয়া হোসাইন, তারপর হচ্ছে অনিক, সুইট এম, তুমি মেবি আমার স্টুডেন্ট ছিল না? এর আগে তোমাকে কোন যেন একটা ক্লাসে দেখছি। হুমায়রা হিমু, আচ্ছা এটাও আমার স্টুডেন্ট ছিল। লাবিবা স্টুডেন্ট। তারপর ফারহানা আসছিস? আয়শা, তারপর হচ্ছে সুরাইয়া, রুমি, ইতি, তারপর হচ্ছে লাবিবা। ওকে, তাজরিনা আসছিস? ওকে, হওয়ার কথা ছিল, দেরি কেন আপু? দেরি হয়েছে কারণ হচ্ছে রোজা রমজান মাস, নামাজ পড়ে আসতে একটু লেট হয়ে গেছে আর কি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট আমার গলার অবস্থা খুব খারাপ। রোজাটা যা হয়েছে, বাট আমার হচ্ছে ঠান্ডা লেগে আর কি গলা বসে গেছে। অথবা যারা আমার পুরানো স্টুডেন্ট আছে, আমার কণ্ঠটা একটু আলাদাভাবে মানে শুনতে পাচ্ছ। তো আমার কণ্ঠ থেকে কথাই বের হচ্ছে না আর কি, ইভেন কাশতে কাশতে ধরো যে গলায় ছিলে গেছে। আচ্ছা, এক্সট্রিমলি সরি, একটু দেরি হয়ে গেছে। ওকে, সব মেয়েদের নাম পড়েন, আমাদের নাম তো নেন না। কে এটা? দিলশাদ হোসেন, আচ্ছা এই তো তোমার নাম নিয়ে নিলাম, সরি। হিমু সরকার, জান্নাত আক্তার। মেয়েরা বেশি কমেন্ট করে, এই জন্য ওদেরটা পড়া হয়। ছেলেরা কমেন্ট করো না। তোমরা হচ্ছে অন্যান্য হয়তোবা গ্রুপে যারা ছিল না তারাই কথা বলবা। আমার সাথে অন্যান্য গ্রুপে ছেলেদের অনেক কানেকশন ছিল, যেমন হচ্ছে কি যেন একটা ভাই, যাই হোক অনেকে আছে যাদের সাথে আমার বেশি কথা হতো, বাট ছেলেরা কমেন্ট করলে তাদের কমেন্টগুলো পড়া যাবে। মেয়েরা বেশি কমেন্ট করে, এই কারণে ওদের কমেন্টগুলো বেশি পড়া হয়। আচ্ছা, পেইরে করতেছো না? আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জাকারিয়া মুস্তাকিন,
আলহামদুলিল্লাহ ভালো আছে। তুমিও তো মেবি আমার স্টুডেন্ট, তাই না? সুমাইয়া শিমু, আমি আছি আপু। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। আপনি এখন সুস্থ হয়েছেন? মানে কথাটা বলতে পারছি আর কি, বাট গলাটা একদম বসে গেছে। সাকিব ইসলাম আপু, নাম নিলেন না কেন? ওহো, এই তো নাম নিয়ে নিলাম। কেমন আছো সাকিব? ফারহানা জুয়েল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাব্বি রহমান, আচ্ছা। মনিকা, নোভা, আচ্ছা। শাওন হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেকগুলো কমেন্ট পড়েছি। আরও ক্লাস চলবে, ক্লাস চলতে চলতে আমরা একটু মজা করবো, মজার মাধ্যমে ক্লাস করব, কারণ ইতিহাস ক্লাসটাই শুধু মানুষের ঘটনা আর তাদের বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা। সেই সব আলোচনার মধ্যে অনেক কিছু চলে আসে, এগুলো নিয়ে আমরা পুরো 1.5 ঘন্টা কাটাবো। তো আমরা এখন ক্লাসটা শুরু করি। কেমন আছেন আপু? জুয়েল, আলহামদুলিল্লাহ ভালো আছি। নাজমুল হুদা, কেমন আছেন? তুমিও মেবি আমার স্টুডেন্ট নাজমুল হুদা, তাই না? হ্যাঁ। হ্যান্ড নোট চাই আপু। ও হ্যান্ড নোট চাও? ওকে, তোমরা হ্যান্ড নোট যেটা করবা সেটা গ্রুপে পোস্ট করলে ওইটাই তোমাদের জন্য হয়ে যায়। আর আরেকটা কথা, যারা যারা হ্যান্ড নোট পোস্ট করবা কখনোই আরেকজনের হ্যান্ড নোট চুরি করবা না, এই জিনিসটা খুবই দেখতেছি। আপু আমার নাম নিলেন না? হুমায়রা হিমু নিয়েছি বাবা, আমার এখনও মনে আছে হুমায়রা হিমু নিয়েছি। ওকে। আফরিন আক্তার, আয়শা সিদ্দিকা, জাতির ক্রাশ। কে রে এটা জাতির ক্রাশ? আপু আসসালামু আলাইকুম, আই লাভ। রোজা, রমজান মাস, এই রোজা আছিস বাবা তুই? জাতির ক্রাশ। রাজশাহী বোর্ডের কেউ আছেন? আমি রাজশাহী বোর্ডের, আমারে নেন, আমার সাথে নেন। রোজা আছে দেখে কমেন্ট করতেছি না। আরে কে এটা? কৌশিক মোল্লা, হেলিকপ্টার মিলনের জন্য ভালো নেই, কেউই ভালো নাই, আমি নিজেও ভালো নাই, কারণ আমি নিজেও তো একটা স্টুডেন্ট, তাই না? আমার নিজেরও টেনশন হচ্ছে সামনের রেজাল্ট নিয়ে। সাফিয়া, রাব্বি রহমান, ঠিক আছে। অনেক 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 গল্প করবো আজকে আমরা, অনেক কমেন্টও করব। আমার নাম নেন নাই, কে এটা? বিধান কুমার, ওহো, বিধান কুমারের নাম নেওয়া হয় নাই। সবাই বিধান কুমারের জন্য শুভকামনা করবা, ঠিক আছে? সুমাইয়া জান্নাত, ওকে, ঠিক আছে। এখানে অনেকেই আছো তোমরা যারা হচ্ছে আমার নতুন স্টুডেন্ট, তাদের জন্য সংক্ষিপ্ত আকারে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। সেটা হচ্ছে, আমি ইশরাত জাহান, পড়াশোনা করছি ইসলামের ইতিহাসে 3য় বর্ষ, আর আমার বাসা হচ্ছে নওগাঁতে। আর হচ্ছে তোমাদের এই এইচএসসি জার্নিতে চলশিখে প্ল্যাটফর্মে আমি থাকছি তোমাদের ইতিহাস বিষয় ইনস্ট্রাক্টর হিসাবে। ইতিহাসের যে কোনো বিষয় নিয়ে তোমরা আমাকে যে কোনো টাইমে যে কোনো জায়গাতে ধরো প্রশ্ন করতে পারো, তোমাদের বিভিন্ন প্রবলেম সলভ করতে পারো। তোমরা যদি চাও তোমাদের এই ক্লাস শেষেও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার পেজ আছে, অথবা তোমরা হচ্ছে আমার আইডিতে নক করতে পারো, সেখানে মেসেঞ্জারের মাধ্যমে আমাকে যে কোনো প্রশ্ন করতে পারো। তোমরা আমার পেজে নক করে যে কোনো টাইমে আমাকে যে কোনো কোশ্চেন করে সেখান থেকে সলভ নিতে পারো, কোনো সমস্যা নেই। আর আমার পেজের নাম হচ্ছে ইশরাত, ISRAT, এতটুকুই নাম, এর বাইরে কিছু নয়। সার্চ করলে চলে আসবে আমার। আর আমাকে তো তোমার চিনোই, আমার ছবি দেখলে আমাকে চিনতে পারবা। তো যাই হোক, এখন আমরা ক্লাসে চলে যাব। আজকে আমাদের টপিকটা হচ্ছে মূলত পলাশির যুদ্ধ। এর আগে পরে অনেকগুলোই গুরুত্বপূর্ণ টপিক আছে, সেগুলোর আগে আমরা পলাশির যুদ্ধটা পড়ব, কারণ এই অধ্যায়ে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস পলাশির যুদ্ধ, এবং সর্বপ্রথম প্রায়োরিটি দেওয়া হয় পলাশির যুদ্ধ বা সিরাজউদ্দৌলাকে। এটা তোমাদেরকে আমি সবসময় বলে যাই, বাট তোমরা কি করো, ইংরেজ, তারপর হচ্ছে পর্তুগিজ, তারপর হচ্ছে দিনেমার, এগুলোতে ফোকাস করো। তোমাদেরকে আজকে একটা গোপন কথা বলি, এই অধ্যায়ের যদি এখান থেকে যদি কোশ্চেন করা হয়, সর্বপ্রথম গুরুত্বপূর্ণ টপিকে যেটা থাকবে সেটা হচ্ছে পলাশির যুদ্ধ, এরপর থাকবে বক্সারের যুদ্ধ, তারপর থাকবে ইংরেজ। ওকে, এই 3টা টপিক মাথায় রাখবা, ঠিক আছে? আর এরপর যদি থাকে ভাস্কো দা গামার আগমন, একটা কোশ্চেন থাকবে। এছাড়া আর অন্য কোনো টপিক এখান থেকে কোনো কোশ্চেন হবে না। আর এর মধ্যে তোমাদের খ নাম্বার গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো হচ্ছে পলাশির। সবাই কিন্তু এগুলো নোট করো, আমি তোমাদেরকে লিখে দিচ্ছি না, বা তোমাদের এখানে লিখেও দেয়নি, কারণ অনেকে আছো তোমরা স্লাইডগুলো যখন পাবা, তোমার স্লাইডের আশায় এই গ্রুপে জয়েন হয়েছো। আমি শিওর, ড্যাম শিওর, আজকে তোমরা এখানে ক্লাস করতেছো 173 জন। আমি সেকেন্ড ক্লাসেই তোমাদেরকে দেখবো যে তোমরা হচ্ছে 30-40 নাইম আসছো। তো এই গ্রুপটা যে খোলা হইলো, মাংনাকে খোলা হয়েছে, তোমরা তো ক্লাস করো না, এই জিনিসটা আমার খুবই বাজে লাগে। এই কারণে আমি কি করেছি, আমি সবগুলা ক্লাসে বইলা দেবো। যারা রেকর্ডেড ক্লাস করতেছো তারা কি করো, টেনে ক্লাস করো। এই জন্য অনেকে কি করো, যে যতটুকু লিখে দিই তাদের নোট করে, মানে আমি 10 মিনিট, 1.5 ঘন্টার ক্লাস আমি 10 মিনিটে শেষ করে দেবো, এই ধরনের প্ল্যান যাদের থাকে তারা এখন থেকে কট খাবা, একদম নিশ্চিন্ত মনে কট খাবা। আমার ক্লাসে অন্তত পক্ষে কট খাবা, কারণ আমি তোমাদেরকে যারা রেগুলার ক্লাস করে তাদের জন্য হেল্পফুল।
ঠিক আছে, সে তুমি আমার পেইড ব্যাচের স্টুডেন্ট হও, সেই তুমি আমার ফ্রি ক্লাসের স্টুডেন্ট হও, আমি এসব কাউকে কেয়ার করি না। আমার অ্যাক্টিভ স্টুডেন্ট দরকার, আমি অ্যাক্টিভ স্টুডেন্টের সাথে সবসময় যোগাযোগ করব এবং তাদেরকে সব কিছু প্রোভাইড করব। তো যাই হোক, যেটা বলছিলাম, তোমরা সবসময় নোট ডাউন এই থেকে অধ্যায় থেকে বেশি কিছু পড়তে যাবে না। বিশেষ করে ইংরেজ ছাড়া পর্তুগিজদের ভারতে আগমন, এটাও পড়তে হবে না। পর্তুগিজদের থেকে একটা জিনিস গুরুত্বপূর্ণ, তাদেরকে কেন ভারতবর্ষ থেকে কি করা হয়েছে, তাদেরকে কেন ভারতবর্ষ থেকে রিমুভ করা হয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু আমি তোমাদের সাথে গল্প করছি না, এগুলো পড়াশোনার বিষয়। পর্তুগিজ থেকে শুধু এটাই পড়বা তোমরা যে পর্তুগিজদের এই ভারতবর্ষে কি কি অবদান ছিল এবং তাদেরকে কেন ভারতবর্ষ থেকে বিতাড়িত করা হয়েছে। এই দুইটা কোশ্চেন হচ্ছে পর্তুগিজ থেকে আসতে পারে, দুইটা কোশ্চেন কি পর্তুগিজ থেকে আসতে পারে। তাছাড়া আরও যেসব রয়েছে, তোমার দিনেমার রয়েছে, তারপর হচ্ছে ডাচ রয়েছে, ওলান্দাস, তারপর হচ্ছে আরও যেসব দেশ রয়েছে ফরাসি, এগুলা থেকে তোমাদের কোনো কোশ্চেন আসবে না ভাই, একদম ক্রস, ওইটা একদমই পড়া যাবে না। শুধুমাত্র তোমাদের যদি একদম ব্যাখ্যামূলক কোশ্চেন থাকে, সেটা হচ্ছে ইংরেজদের আগমন এবং তাদের শাসনকাল। এছাড়া এই দুইটা মানে পর্তুগিজ এবং হচ্ছে ইংরেজ ছাড়া আর কোনো দেশের কোনো কিছু পড়তে যাবে না। শুধু ওগুলোর জন্য তোমার গাইড বুকে যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো 100% পড়বা এই অধ্যায় থেকে। ঠিক আছে, কারণ এমসিকিউ কই থেকে আসে আমরা নিজেরাও বুঝতে পারি না, এটা আসলে মানে বলা যাবে না যে এমসিকিউ কই থেকে আসবে। ঠিক আছে, কারণ এটার নির্দিষ্ট কোনো সীমানা থাকে না। আচ্ছা, যাই হোক, আমরা এখন পরবর্তীতে আসি। পরবর্তীতে আমাদের এই অধ্যায়ে সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পলাশির যুদ্ধ, যেটা আমরা পড়বো। এর পরবর্তীতে টপিক হচ্ছে আমাদের বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধের মধ্যে যে আবার পলাশির যুদ্ধের মতো কাহিনী আছে এমনটা না। বক্সারের যুদ্ধের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে, সবাই লিখে রাখো, বক্সার থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে সেখানে মীর কাসেমের সংস্কার থেকে কোশ্চেন আসবে, মাস্ট বি। সকলে এটা নোট ডাউন করে নাও। পরে আবার বললো না যে আপু নোট করবো কি কি, আপনি তো বলে দেন নাই। এগুলা কিন্তু আমি আজকে কিন্তু শুনবো না। ঠিক আছে, রোজা রমজান মাস, সবকিছু ক্লিয়ার কাট বলবো, সবকিছু সত্যি সত্যি বলবো, সত্যি সত্যি নোট করবা, এবং আরেকজনের নোট চুরি করা যাবে না, এটা একদমই করা যাবে না। ঠিক আছে, সাউন্ড যদি না থাকে সাউন্ড বাড়ায় নাও। ওকে, তো এরপর দেখো যে তোমাদের কি করতে হবে, মীর কাসিমের সংস্কারগুলো পড়তে হবে। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে দ্বৈত শাসন থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা খুবই কম, তারপরেও হবে কিনা এটা আসলে বলা যাচ্ছে না, তবে এটা শেষের দিকে হয়তো বা বলা যাবে। আর এখন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের যে দুর্ভিক্ষটা রয়েছে, 76-এর মনন্ত যেটা রয়েছে, সেখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে খ নাম্বারের প্রশ্ন, এবং সিরাজউদ্দৌলারও কিছু খ নাম্বার প্রশ্ন, যেগুলো আমি তোমাদেরকে পড়তে বুঝাই দিব। তো এখন আসো যে সিরাজউদ্দৌলা থেকে তোমাদেরকে আমি করে দেই, মানে তার একটু পরিচয়টা তোমাদেরকে দিয়ে নেই। এখানে দেখো, সিরাজউদ্দৌলার আসল নাম হচ্ছে মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। আমরা সর্বপ্রথম এতদিন পর্যন্ত প্রথম পত্রের পলাশির যুদ্ধ সম্পর্কে যা যা পড়ছো সবকিছু আজকে আমরা ভুলে গেলাম। আজকে নতুন করে সিরাজউদ্দৌলা আমাদের কাছে জন্ম হবে। এখানে হচ্ছে সিরাজউদ্দৌলা প্রথম আসল নাম হচ্ছে মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। এখন নিচে একটা নাম আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, নিচে একটা নাম, ও শিট, কি হইল এটা, নিচে একটা নাম দেখতে পাচ্ছ, নিচে একটা নাম দেখতে পাচ্ছ, নবাব মনসুর উল মুলুক মির্জা মোহাম্মদ শাহ কুলি খান সিরাজউদ্দৌলা হাইবতজং বাহাদুর। এই নামটা কি? এই নামটা হইতেছে মূলত সিরাজউদ্দৌলার আসল নাম, আসল নাম। এখন তুমি বলতে পারো যে আপু এতগুলা মানে এই পুরাটাই কি ওনার নাম? হ্যাঁ, এই পুরাটাই ওনার নাম। এখানে দেখো, নবাব মনসুর উল মুলুক মির্জা মোহাম্মদ শাহ কুলি খান সিরাজউদ্দৌলা হাইবতজং বাহাদুর, এই 5টা নাম মিলে মূলত একজন মানুষের নাম, সেটা হচ্ছে আমাদের এই সিরাজউদ্দৌলা। ঠিক আছে, এখন বলতে পারো আপু এই নামটা কেন বলতেছেন, এটা কি পরীক্ষায় আসবে? না, এটা পরীক্ষায় আসবে না, কিন্তু এটা আমি বলার কারণ তোমরা যখন ভবিষ্যতে যদি ইতিহাস নিয়ে অনার্স করো তখন কিন্তু তোমাদের কি দেওয়া থাকবে জানো, যে এই জায়গায় 5টার মধ্যে যে কোনো একটা নাম দেওয়া থাকবে। বিশেষ করে সিরাজউদ্দৌলা একদমই দেওয়া থাকে না, শুধু
হাইবত জং বাহাদুর, আর না হলে থাকে নবাব মনসুরুল মুলক, না হলে থাকে মির্জা মোহাম্মদ, আর না হলে থাকে শাহুলি খান। যেমন আমরা অনার্স করতেছি, আমাদের সিরাজউদ্দৌলা যে পার্টটা আছে সেখানে শুধু আছে শাহকুলি খান, এবং এনাকে চিনতে আমার সময় লাগছে প্রায় 1 মাসের মতো, যে এই ব্যক্তিটা আসলে কে। আলীবর্দী খানের পরে এই ব্যক্তিটা আসলে সিংহাসনে বসছে, কিন্তু এই ব্যক্তিটা নাই জ্ঞান, মানে আমি তাকে চিনি না। কেন চিনি না? সিরাজউদ্দৌলার নাম, মানে সিরাজউদ্দৌলা তো আলীবর্দী খানের পরে সিংহাসনে বসছে, তাহলে সিরাজউদ্দৌলা কই গেল? আমি কি ইতিহাস কোনোটা মিস করেছি? তো এই ভয়েতে আমি তো কাতর হয়ে গেছি। পরবর্তীতে শুনতেছি এই শাহকুলি খানই হইতেছে এই সিরাজউদ্দৌলা। তো এই জন্য বলতেছি, তোমরা জাস্ট জেনে রাখো যে এই ব্যক্তিটাই হচ্ছে সিরাজউদ্দৌলা, ঠিক আছে? তোমাদের জানার খাতিরে আমি এই জিনিসটা বললাম। তো এখন আসো ওনাদের কমন সেন্সগুলো আমরা দেখি। ওনার জন্ম 1773 সালে, সকলেই জানো এটা। ওনার পিতার নাম হচ্ছে জয়নুদ্দিন আহমেদ খান, এবং তিনিও একটি রাজ্য শাসন করতেন আর কি। তার হচ্ছে আমিনা বেগম, যিনি হচ্ছে আলীবর্দীর 3য় কন্যা ছিলেন। এরপর হচ্ছে তিনি নবাব হন 1756 খ্রিস্টাব্দে 23 বছর বয়সে, মানে ঠিক আমার মতো বয়সে সে নবাব হয়েছে, ঠিক আছে? এরপর হচ্ছে রাজধানী হচ্ছে তার মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ কোথায়? আমি এখন এই যে রাজশাহীতে আছি, রাজশাহীর পর আরও একটা জেলা আছে, মানে বর্ডার এলাকার দিকে যদি আমরা যাই, পশ্চিম দিকে যদি যাই, রাজশাহীর পশ্চিম দিকে আরও একটা জেলা আছে, সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, যেটা আমের জন্য অনেক বিখ্যাত। এবং তারপর আছে বর্ডারের যে তারকাটা আছে, তারকাটার পরেই মূলত এই মুর্শিদাবাদ, মানে কতটা কাছে, ঠিক আছে? মূলত আমার এই রাজশাহীটাও একসময় সিরাজউদ্দৌলা শাসন করছে। এখন আসো শাসন এলাকা, তিনি যে এলাকাগুলোকে শাসন করেছেন, বাংলা শাসন করেছেন, বিহার শাসন করেছেন, উড়িষ্যা শাসন করেছেন, যেটা বঙ্গ সুবা নামে পরিচিত। এখন সুবা কি? সুবা হচ্ছে মূলত একটা ইয়ের মতো, অনেকগুলো এলাকা মিলে একটা ধরো যে অঞ্চল, ঠিক আছে? এই অঞ্চলটাকে মূলত সুবা বলে পরিচিত। এখন যে জিনিসগুলোকে আমরা হিসেবে চিনি, ধরো যে বিভাগের মতো চিনি, বা 2-3টা বিভাগ মিলেও একটা সুবা হইতে পারে, এই ধরনের এলাকাগুলা, ঠিক আছে? জুয়েল, চাঁপাইনবাবগঞ্জে আমি, তাই নাকি? তোমাদের তারকাটার পরেই কিন্তু এই মুর্শিদাবাদ, ঠিক আছে? ওকে, তো চলো আমরা চলে যাই পরবর্তীতে। এর পরবর্তীতে দেখো আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আলীগড়ের সন্ধির শর্তসমূহ। আলীগড়ের সন্ধিটা আসলে কি? নবাব যখন সিংহাসনে বসেছিলেন, তখন ইংরেজদের বিভিন্ন বিষয় দেখে তিনি চিন্তা করলেন যে আমি একা একা এই বাহিনীটাকে সামলাতে পারবো না। আলীবর্দী খান বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস সেট করে রাখছিল, তখন তার বয়স বেশি ছিল, একজন ভারপ্রাপ্ত মানুষ ছিলেন। তো এই জন্য তার ক্ষেত্রে যে জিনিসগুলো সামাল দেওয়া সম্ভব হয়েছে, এই সিরাজউদ্দৌলার ক্ষেত্রে সেই জিনিসগুলো সামাল দেওয়া সম্ভব হয়নি। এই কারণে তিনি চিন্তা করেন, মানে কম বয়সে রাজা হইলে যা হয় আর কি, এই কারণে তিনি কি চিন্তা করলেন যে আমি যেভাবেই হোক ইংরেজদের সাথে মানে একটু সন্ধি করে, তার সাথে সন্ধি মানে হচ্ছে তার সাথে বিভিন্ন ধরনের আলোচনা করে আমি একটা জিনিস মিটমাট করে নিয়ে একসাথে এই রাজ্যটা চালাই, না হলে আমার প্রজাদেরই কষ্ট হবে। তখন তিনি কি করলেন? এই আলীগড়ের সন্ধি নামের একটা সন্ধি তাদের সাথে সম্পাদন করেন, একটা চুক্তি করেন, যে চুক্তির মাধ্যমে তিনি এই হচ্ছে ইংরেজদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তার সাথে একটা ভালো সম্পর্ক রাখতে চেয়েছিলেন, যাতে করে তারা আর কোনো ঝামেলা না করে। তো সেই সন্ধিগুলা কি, আমরা সেগুলো দেখব। ইংরেজদের সব ধরনের বাণিজ্য সুযোগ সুবিধা স্বীকার করা, ইংরেজদের সব ধরনের বাণিজ্য সুযোগ সুবিধা, ইভেন তাদের বিভিন্ন জায়গায় বাজার স্থাপন, তারপর হচ্ছে তাদের শুল্ক কমায় নিয়ে আসা, তাদের হচ্ছে কুঠি স্থাপন, সব কিছুতে তিনি কি করতেন? স্বীকার করেছিলেন যে তুমি সব ধরনের সুযোগ সুবিধা তোমরা নিতে পারো। এরপর হচ্ছে কলকাতা আক্রমণের সময় ইংরেজ কোম্পানি এবং কর্মচারীদের যেসব পণ্যদ্রব্য আসবাবপত্র লুণ্ঠিত হয়েছে সেগুলো ফেরত দিতে এবং যুদ্ধের ক্ষতিপূরণ। মানে কলকাতা আক্রমণ কিভাবে হয়? নবাব সিরাজউদ্দৌলার বয়স যখন 17 বছর, তখন তিনি ইংরেজদেরকে তাদের একটা দুর্গকে, ঠিক আছে, যে ফোর্ট উইলিয়াম দুর্গটাকে তিনি আক্রমণ করেছিলেন, এবং আক্রমণ করার পর সেখানে যে তাদের যে ক্ষয়ক্ষতিটা হয়েছে, সেই ক্ষয়ক্ষতিটা তিনি হচ্ছে করেন, এখানে যুদ্ধের ক্ষতিপূরণ তিনি দিতে বাধ্য হয়েছিলেন, এবং সেখানে তার সৈন্য যেসব আসবাবপত্র লুণ্ঠিত করেছে সেগুলো মূলত
ফেরত দিতে বাধ্য হয়েছিলেন। এরপর হচ্ছে কলকাতায় দুর্গ নির্মাণের অনুমতি। ওই যে ফোর্ট উইলিয়াম দুর্গটা আক্রমণ করার পর অনেক জায়গাতে এই নবাবের সৈন্যরা কি করেছে, যে ভাঙচুর চালিয়েছে, অনেক কিছু ধ্বংস করে দিয়েছে। তো সেগুলো আবার ঠিকঠাক করে তাদেরকে এই দুর্গটা নির্মাণ করার অনুমতি দেওয়া হয়। এরপর হচ্ছে কোম্পানির মুদ্রা প্রচলনের অনুমতি। তিনি মূলত এই কোম্পানিকে তাদের নিজস্ব মুদ্রা, ঠিক আছে, যেমন আমার এই এলাকায় অন্য একটা এলাকার মানুষ এসে তার নিজস্ব শাসন ব্যবস্থায় মনে করে টাকা থেকে শুরু করে সব কিছু নিজের খেয়াল খুশি মতো চালাতে পারবে, এই ধরনের অনুমতি। বা তিনি তাদেরকে টাকশাল নির্মাণের অনুমতি দিয়েছিলেন, যে আপনাদের নিজের টাকা আপনারা এখানে ছাপিয়ে ইয়ে করতে পারেন, মানে এখানে আপনাদের ব্যবসা পরিচালনা করতে পারেন। তো এই ধরনের অনুমতি দিয়েছিলেন। এই সবগুলাই একজন নবাবের জন্য অনেক অপমানজনক ছিল, ঠিক আছে। তো এর পরবর্তীতে দেখো আমরা পলাশীর যুদ্ধের কারণ দেখব। এই পলাশীর যুদ্ধের কারণটা হইতেছে তোমাদের এমসিকিউ এর জন্য, সিকিউ এর জন্য, ঠিক আছে, সিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং গ প্লাস ঘয়ের জন্য এখান থেকে তোমাদের কি আসতে পারে, যে পলাশীর যুদ্ধের কারণগুলো ব্যাখ্যা করো। তোমার উদ্দীপকে মূলত এমন একটা কাহিনী থাকবে সবসময়। এই প্রশ্নের তোমাদের হচ্ছে যে কোশ্চেন দেওয়া হবে, কোশ্চেনের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারের মধ্যে এই কোশ্চেনগুলো থাকবে বা এই সৃজনশীলগুলো থাকবে। এই সৃজনশীলের মূলত কি হবে, সেখানে একটা উদ্দীপক দিবে যেটা দ্বারা পলাশীর যুদ্ধকে কেন্দ্র করে একটা উদ্দীপক থাকবে। সেখানে গ এবং ঘতে এই ধরনের কোশ্চেন হতে পারে যে উদ্দীপকে তোমার পাঠ্য বইয়ের যে যুদ্ধের সাথে মিল আছে সেই যুদ্ধের কারণগুলা ব্যাখ্যা করো। নোট করো সবাই। উদ্দীপকে এমন একটা উদ্দীপক দেওয়া থাকবে যে উদ্দীপকের পরিপ্রেক্ষিতে গ এবং ঘতে প্রশ্ন থাকবে এরকম, যে তোমার উদ্দীপকের যে যুদ্ধটা আছে সেই যুদ্ধটার সাথে তোমার পাঠ্য বইয়ের যেই যুদ্ধের মিল আছে সেই যুদ্ধের কারণটা কি করো, কারণটা হচ্ছে উল্লেখ করো। তখন তোমাকে এই কারণগুলাই, যে আমি যে কারণগুলা দিয়েছি এই কারণগুলা মূলত তোমাদেরকে উল্লেখ করতে হবে। দূর বাবা, হয় না কেন? এই কারণগুলো মূলত কি করতে হবে, কারণগুলো তখন তোমাদেরকে উল্লেখ করতে হবে। তো তোমরা যদি এখান থেকে মানে বুদ্ধি কইরা, বেশি না মিনিমাম 4টা কারণ যদি মানে তোমাদের ইচ্ছা মতো, আমি এখানে পয়েন্ট আকারে দিয়েছি, তোমাদের ইচ্ছা মতো যদি 4টা পয়েন্ট তুমি যদি একটু মুখস্থ করতে পারো তোমার জন্য ফাইন। আর একটা পয়েন্ট আমি তোমাদেরকে ব্যাখ্যাগুলো বলে দিতেছি, যেমন হচ্ছে কি, সিরাজউদ্দৌলার প্রতি ইংরেজদের সম্মান প্রদর্শন না করা। প্রত্যেকটা সেই সময় নবাবদের একটা নিয়ম ছিল যে যেই নবাব, নতুন কোনো নবাব যদি সিংহাসনে বসেন তখন সেখানকার অভিজাত পরিবার, রাজ পরিবার এবং সাথে বিশিষ্ট ব্যবসায়ীরা মূলত নবাবকে বিভিন্ন উপঢৌকন, ভেট বা উপহার এই জিনিসগুলা নিয়ে নবাবের প্রথম যেদিন তিনি সিংহাসনে বসেন সেই দিন দেখা করতে আসে। তো এই জিনিসটা ইংরেজরা একদমই করেনি, কারণ ইংরেজরা তো সেই সময় একদম বিজনেসের জন্য সর্বসর্বা হয়ে বসছিল বাজারে। তো তারপরও তারা কিছু মানে নবাবকে অভিনন্দন জানানোর জন্য কিছুই নিয়ে আসেনি, ইভেন তারা রাজসভাতেই আসেনি। এইটা হচ্ছে মূলত ইংরেজ মানে এই পলাশীর যুদ্ধ হওয়ার অন্যতম একটা কারণ। এটা হচ্ছে মূলত পলাশীর যুদ্ধের অন্যতম কারণ। তো আমি তোমাদেরকে পয়েন্টটা বলে দিয়েছি এবং ব্যাখ্যাটাও বলে দিলাম। তোমাদের মাথার মধ্যে এমনভাবে ঢুকে গেছে, তোমরা চাইলেও কিন্তু এই জিনিসটা আর মনে করো লাথায়ও বের করতে পারবা না, ঠিক আছে। তো এতটুকু তো লিখতে পারবা, তাই না? এবং আমি যতটুকু বলেছি সেটা তোমাদের একদম বইয়ের ভাষা, তুমি যদি হুবহু লিখে দাও কোনো প্রবলেম নাই, মার্ক তোমরা পাবা। তো আমি তোমাদের একটু কয়েকটা কমেন্ট পড়ি। হ্যাঁ আপু, নোট করা আছে? তুই আমার স্টুডেন্ট, তোর কেন নোট থাকবেন না? সুমাইয়া শিমু, এইচএসসি 27, তুমি তো সেই চালাক বাবা, এত আগের থেকে সব কিছু গুছাই নিতেছ। ও মাই গড। পিডিএফ দেওয়া থাকবে নাকি নোট করার জন্য? পিডিএফ দেওয়া থাকবে। এই যে আমি এখন চুপচাপ আছি, এখন নোট করো। রেজওয়ান আপু, আমার বাসা নওগাঁতে, আমার এলাকার মানুষ। কেরে বা, ভালো আছেন? ক্লাস শেষ কি পিডিএফ দেবেন না আপু? হ্যাঁ দেওয়া হবে, নোট আছে এটার আপু, তোর তো নোট থাকবেই, তুই না আমার স্টুডেন্ট। আপু হ্যান্ড নোট কোন গ্রুপে পোস্ট করব? আচ্ছা, যারা আমার স্টুডেন্ট আছো এবং এফআরবি 4.0-তে নাই, বেসিক টু অ্যাডভান্সে ছিলা, তোমরা একটু পিডিএফগুলো কালেক্ট করে নিবা, কারণ এখানে নতুন অনেক কিছু সংস্কার করেছি আমি, নতুন অনেক কিছু নিয়ে আসছি, এই জিনিসগুলো তোমাদের দরকার হবে, ঠিক আছে। তো এই নোটগুলা একটু কাইন্ডলি অ্যাড করে নিবা, ঠিক আছে। আচ্ছা, নোট গ্রুপে দিতে হবে কি? হ্যাঁ,
আপু মেসেজ আসছে গ্রুপে অ্যাড হওয়ার জন্য নাম্বারের লিঙ্ক চাপ দিয়ে ফর্ম পূরণ করতে হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপু আমার ক্লাস আউটস্ট্যান্ডিং লাগতেছে। কেন বাবা, কোন জিনিসটা আমাকে একটু বলো, আমি একটু নিজে তার বিষয়টা বুঝতে পারবো। কি এটা? সবুজ চন্দ্র, আমার কমেন্ট পড়েন না কেন? আমি তো এই তো পড়লাম তোমার কমেন্ট। আচ্ছা, পেইডে ক্লাস হচ্ছে রে। আচ্ছা করেছি আপু। আপু আপনার ক্লাস করতে একটু বেশি ভালো লাগে তাই নাকি? আমি একসাথে নোট করতে পারি না। নোট করতে যারা পারো না তাদের জন্য কি বলবো, আমি হচ্ছে আমার যেটা অভ্যাস, আমি কখনো খাতায় নোট করতাম না। আমার যেগুলা বই ছিল, বইগুলা সামনের পৃষ্ঠা এত সুন্দরভাবে থাকে এবং কেউ যদি দেখে কখনো কোনো দিনও বুঝতেও পারবে না যে এই মেয়েটা পড়াশোনা করে। কিন্তু বইয়ের যদি 2-3টা পাতা উল্টায় মানুষ অবাক হয়ে যায়। আমি একটা কাজ করব, ভাবছি যে এই নোট করার বিষয়টা আমি হচ্ছে, আমার একটা বই আছে, এটা হচ্ছে ক্লাস 9-এর ব্যাকরণ বই। আমাকে তখন টিচার বলেছিল এই বইটা কোনোভাবে হারাবা না, এই বইটা থেকে তোমাদের চাকরি পরীক্ষায় কোশ্চেন আসে। এই জন্য আমি হারাই নাই, কিন্তু ওই বইটা আমি এমনভাবে পড়ছি আর ওইটাতে আমি এমনভাবে দাগাইছি এবং ওইভাবে মানে এই একটা পুরাতন বই যেটা আমার কাছে আছে, তাছাড়া পুরাতন বিভিন্ন বইগুলো আমার কাছে কখনো রাখেন, হয় কাউকে দিয়ে দিই নাহলে বিক্রি করে দিই। কারণ আমার মানে ডেস্কে বা হচ্ছে আমার পড়ার টেবিলে আমার এত বই রাখতে ভালো লাগে না। তো আমি কি করি যে হয় অন্য জায়গাতে সরাই রাখি, না হলে বিক্রি করে দিই, নাহলে কাউকে দিয়ে দিই। যদি আগে সবার আগে খোঁজ করি যে কেউ নিবে কিনা, যদি না নেওয়ার থাকে সেল করে দিই। তো হচ্ছে বিষয়টা এরকম যে ওই বইটা আমার কাছে এখনও আছে, অনেকদিন আগের, সেই 9-এ কত সালে ছিলাম, 18 সালে বা 17 সালে মেবি, তখন হচ্ছে 9-এ পড়তাম। ওই সময় থেকে আঁকানো শুরু করছি। বইটার অবস্থা একদম বেহাল দশা, বিশেষ করে নত্যবিধান সত্যবিধান, মানে ওইটাকে আর নজরে দেওয়া যায় না। তোমরা মেবি ক্লাস 9-10-এ পড়ছো না যে চাণক্য মাণিক্য কোনো বাণিজ্য লবণ মনো বিনু বিনা কঙ্কন কণিকা, এই জায়গাটা ওফ কি যে অবস্থা, আল্লাহ বলার মতো না। শেষ একদম শেষ। আপু আপনাকে সহ এসএস নিচ্ছি। আচ্ছা নাও, সমস্যা নাই। আপু আপনার ক্লাস কতবারই কমেন্ট পড়বো? এখন পরে নোট করব, আর একটু কম পড়ান, আমি বাইরে যাব। তাই নাকি? কম পড়াবো? তোমরা তো এই গ্রুপে ক্লাসে মেবি পাবা 4 থেকে 5টা, যদি কম পড়াই তোমাদেরই লস। আচ্ছা আপু আমি তো গ্রুপে নিউ, আমায় প্লিজ একটু হেল্প করেন। ওকে ঠিক আছে, লিলি রানী দাস, ঠিক আছে, তোমার যে কোনো হেল্পের জন্য আমাকে নক করতে পারো। বেসিক টু অ্যাডভান্সে ছিলাম, এফআরবিতেও আছি। আচ্ছা ফারহানা ইতি, তুই তো সব জায়গাতেই আছিস, তুই একটা, ওই যে তাজরিনা একটা, ফার্স্ট ক্লাস আপু মাহি। আচ্ছা পিডিএফ কি গ্রুপে পোস্ট করা হবে? হ্যাঁ আপু এফআরবি 4.0 স্টুডেন্ট, হ্যাঁ তোমার চিনতে পারছি। শিকদার মিজান কেমন আছে? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারিনা আফরিন আপু পিডিএফগুলো পড়লে হবে না? পিডিএফ পড়লে শুধু বুঝতে পারবো না, কারণ আমি আমার পিডিএফগুলো সবগুলো এখন সংক্ষিপ্ত করে ফেলছি। তুমি যদি আগের পিডিএফগুলো পড়তা, মানে আমার যেসব আগের পিডিএফ ছিল, তাহলে সেগুলা বুঝতে পারতাম। তো অনেক স্টুডেন্ট করে কি, তোমরা গ্রুপে অ্যাড হও বা এই যে পোস্টগুলো কিনো মূলত শুধু পিডিএফ পড়ার জন্য, যে আপুরা কি পিডিএফ বানাইছে সেটা জাস্ট পড়ি। তো এই জন্য আমি আমার পিডিএফ এত সংক্ষিপ্ত করছি যে আমি ক্লাস না নিলে ওই স্টুডেন্ট কিচ্ছু বুঝবে না। দেখি তোমরা আসলে কত ক্লাস না করে থাকতে পারো। আমিও আসলে এই জিনিসটা হ্যান্ডেল করতেছি একা একা। ওকে আপু আগের পেজে 2 নম্বরের লাইন লিখতে পারিনি। আপু আগের পেজে লিখতে পারো নাই? আচ্ছা পিডিএফ যখন দিয়ে দিব তখন ওখান থেকে দেখে নিও। আপু আমার পিডিএফ পাবো কই? ক্লাস করতে ভালো লাগে। তাসিন আপু পিডিএফ কোথায় পাবো? পিডিএফ দিয়ে দেওয়া হবে, আর পিডিএফ তুমি যদি নাও পাও আমাকে নক করে আমি তোমাকে দিয়ে দেবো। নাজমুল ওদাই আপু শোনেন না, বলো না নাজমুল। আপু একটু পাশে যাও, সরি আপু প্লিজ এখন একটু কম পড়ান, বেশি পড়াবেন, আর্জেন্ট একটা জায়গায় যাবো আপু। ক্লাস করতে করতে চলে যাও, হাঁটা শুরু করো। এলিজাবেথ মুন, বাহ কে রে এটা? এলিজাবেথ মুন, নাইস নেম। তোমার বাবা মাকে তো স্যালুট দেওয়া উচিত, সেই নাম রাখছে তোমার, এলিজাবেথ। সুন্দর ক্লাস গ্রুপে। ওকে বইটার পিডিএফ চাই। দিব না। আপু আমার কমেন্ট পড়েন না? শিকদার মিজান, হ্যাঁ পড়ি বাবা। আপু হাসিটা ভালো লাগে তাই। পিডিএফ কই পাবো?
পিডিএফ দিয়ে দেওয়া হবে, তোমাদের এই গ্রুপেই দিয়ে দেওয়া হবে। রচনা লেট হয়ে গেল, লেট করলে হবে? আপু এই সাবজেক্ট নেই কি করব? এই সাবজেক্ট নাই কি করবা? যে এই সাবজেক্টগুলো আছে সেগুলো মনোযোগ দিয়ে পড়াশোনা করো, এবং যাদের এই সাবজেক্ট নাই তাদের জন্য বলছি অবশ্যই অবশ্যই বোর্ড কোশ্চিনের বিকল্প কিছু নাই। এখন থেকে যেই আপু যেই ক্লাস করাবে ওইটা বোর্ড কোশ্চিন থেকে খুঁজে খুঁজে ওখান থেকে বোর্ড কোশ্চিনগুলো সলভ করার বোর্ড কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবা। এটাই তোমাকে এত হেল্প করবে বলার বাইরে। আপু ক্লাসগুলো রেকর্ড থাকবে? হ্যাঁ, এই গ্রুপে যতদিন আছো ক্লাসগুলো রেকর্ড পাবা। আপু আমাদেরকে ফুল বুক পড়ানো হবে? এই গ্রুপে ফুল বুক পড়ানো হবে না বাবা। এই গ্রুপে মূলত তোমাদেরকে বিভিন্ন মানে কেউ হয়তো বা অধ্যায় পড়াবে, কিন্তু আমি পাঠ পড়াবো। যেই পাঠগুলা মনে করো যে আজকে তোমাদেরকে পড়াইতেছি পলাশির যুদ্ধ, কিন্তু অন্যদিন পড়াবো হয়তো বা অন্য একটা অধ্যায়ের শুধু ওই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটা, কিন্তু সেখান থেকে প্রশ্ন আসছে, তুমি টেস্ট পরীক্ষায় পারো নাই, ওইখান থেকে কীভাবে কোশ্চেন আসবে এই জিনিসগুলো আমি শুধু একটা করে পাঠ পড়াবো, পাঠ বা যে একটা মানে ওই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পাঠ সেটা পড়াবো। তো এর পরবর্তীতে তোমাদের ক্লাস হবে পঞ্চম অধ্যায়ের ভাষা আন্দোলন অথবা 69 গণ অভ্যুত্থান, ছাত্র আন্দোলন তোমাদের এইবারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো সেটা পড়াবো। আর এখান থেকে কোশ্চেন আসছে অনেকেই যেটা পারো নাই, আমার অনেক স্টুডেন্ট আমাকে জানাইছে, তো তাদের যাতে সুবিধা হয় এজন্য। আপু আপনার মতো আপনার পড়ানো সুন্দর খুব বেশি। আচ্ছা, থ্যাংক ইউ। কি এটা? ইউনুস আহমেদ, আরে আমাদের উপদেষ্টা সাহেব, ভালো আছো? আপু নোট কি গ্রুপে পোস্ট করা লাগবে? অবশ্যই গ্রুপে পোস্ট করবা। আপু একটু পাশে যান পাশ থেকে দেখি না। আচ্ছা আচ্ছা আপু আমি নিউ ইতি সুবর্ণা, তাই সমস্যা নাই, আমার পেজে অ্যাড হয়ে যাও, রেগুলার তোমার সাথে কথা হবে, তখন মনে করো যে প্রতিদিন কথা হইতে হইতে পরিচিত হয়ে যাব আমরা। লেখা ডান আপু। আচ্ছা, মোট কয়টি ফ্রি ক্লাস পাবো? 4 থেকে 5টা পাবা। শাকিব খান, থ্যাংক ইউ সো মাচ। কুলসুম আক্তার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সাহায্য করেন আপু, ইতিহাস প্রো হয়ে যেতে পারি, তাই নাকি? আমি আক্তার, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। অনেক কমেন্ট, এতগুলো কমেন্ট আমি কিভাবে পড়বো? ও মাই গড, এতগুলো কমেন্ট পড়া যাবে না। আপু আপনার পেজের লিঙ্ক? আচ্ছা আচ্ছা, আমার পেজের নাম হচ্ছে ইশরাত, ঠিক আছে? আমার পেজের নাম ইশরাত। আর হচ্ছে পেজের লিঙ্ক কি এখানে দেওয়া ঠিক হবে? আজকে শুধু একটা পার্ট পড়াবো। ওকে, তোমরা দাঁড়াও, রেস্টার্ট ব্যাচ। ওকে, আমি আমার আইডি থেকে এখানে আমার পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি। সো এই আর কি, দেখো ইশরাত জাহান। এই প্রথম আমি কোনো আপুর ক্লাস করতেছি, জান্নাত আক্তার। কেন এর আগে ক্লাস করো নাই? ওকে ওকে ঠিক আছে, আমি আবার পড়ানো শুরু করব, বাট তোমাদের কথাও আমাদের শোনা উচিত। হ্যাঁ, আমি আবারও পড়া শুরু করব, কিন্তু তোমাদের কথাও আমার শোনা উচিত, কারণ অনেকের অনেক প্রবলেম থাকে, এগুলা সলভ না দিলে আসলে তোমরাই মন খারাপ করো। আর শুধু যে ক্লাস এক নাগারে করে যাবা বিরক্ত লাগবে। আর এটা ইতিহাস ক্লাস, এমনিতেই খাসটা একটা ক্লাস, ভাল লাগে না সবারই, আমার নিজেরও একসময় ভাল লাগতো না। যাই হোক, এখন চলো আমরা চলে যাই। পলাশির যুদ্ধের কারণগুলো পড়ছিলাম আমরা, প্রথম টপিকটা পড়ে ফেলেছি, এটা কমপ্লিট। এরপর দুর্গ নির্মাণ সংক্রান্ত নবাবের আদেশ না মানা। দুর্গ নির্মাণ এটা আসলে কেমন বিষয়? তোমরা কিছুক্ষণ আগে দেখবা যে
আমি বলেছিলাম সিরাজউদ্দৌলা 17 বছর বয়সে একটা ওই যে ফোর্ট উইলিয়াম দুর্গতে আক্রমণ করে সেখানকে আলীগড় দুর্গ নামের ওটা নাম দিয়ে মূলত ইংরেজদের কাছ থেকে এটা নিয়েছিলেন, তার নানাকে খুশি করেছিলেন। তো ওই দুর্গটা মূলত আবার সিরাজউদ্দৌলা যখন সিংহাসনে বসেন তখন ইংরেজদেরকে দিয়ে দেওয়া হয় এবং বলা হয় আপনার এই দুর্গটা আমরা যে পরিমাণে ক্ষয়ক্ষতি করেছি এটা আপনারা ঠিক করে নেন। তো তাদেরকে ঠিক করতে পারমিশন দেওয়া হয়, কিন্তু তারা কি করে এই দুর্গটাকে তারা আরও বেশি শক্তিশালী করে নির্মাণ করে। যেখানে একটা কামরা ছিল বা একটা রুম ছিল সেখানে আরও 3-4টা রুম করে তাদের শক্তি আরও বৃদ্ধি করে, ঠিক আছে। তো এই জিনিসটা মূলত তারা মানে নাই, এটা হচ্ছে তাদের একটা ধরো যে অমান্য করছে আর কি তাদের আদেশ। এরপরে হচ্ছে নবাবের বাণিজ্য সংক্রান্ত আদেশ মানা, মানে বাণিজ্যতে তাদেরকে বলা হয়েছিল আপনারা শুল্ক কমে দিবেন। শুল্ক কি, তাদের হচ্ছে ট্যাক্স দিতে হতো যেটা, সেটা একটু কম করে দিবেন, কিন্তু তারা একবার শুল্ক দেওয়া বন্ধ করে দেয়। এরপর হচ্ছে ঘসেটি বেগম ও শওকত জংয়ের সহায়তায় প্রতিশ্রুতি। ঘসেটি বেগম কে ছিলেন আমরা সকলেই জানি, তার খালা ছিলেন, সবচেয়ে বড় খালা, এবং তার পালক পুত্র ছিল শওকত জং। ঘসেটি বেগম চাইতো যে শওকত জং সিংহাসনে বসুক এবং সে রাজমাতা হোক। আর আমরা সকলেই জানি যে একজন রাজমাতার ক্ষমতা কতটা বেশি। রাজমাতা মূলত কি করেন, তোমরা এটা মানো আর না মানো, একজন রাজা পুরো রাজ্যটাকে শাসন করতে পারে, কিন্তু ওই রাজাকে শাসন করে যে কোনো একজন নারী। সেটা হতে পারে তার বোন, সেটা হতে পারে তার মা, সেটা হতে পারে তার বউ, ঠিক আছে। কারণ পুরুষ এই জায়গা থেকেই তার ভিতের শক্তিটা পায়। তো সেই জন্য মূলত এখানে যদি এই ঘসেটি বেগম যদি রাজমাতা হতেন তার ক্ষমতা অত্যন্ত আকারে বেড়ে যেত। তো এই কারণেই তিনি রাজমাতা হতে চেয়েছিলেন। শওকত জংকে একটা পুতুল রাজা বানিয়ে তিনি রাজ্যটাকে চালাতে চেয়েছিলেন। এই কারণে তিনি সিরাজউদ্দৌলার সিংহাসনে বসাটা তিনি মেনে নিতে পারেননি। এই জন্য কি করেছেন, এই শওকত জংয়ের সাথে সহায়তায় তিনি ইংরেজদেরকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারপর হচ্ছে কলকাতায় কৃষ্ণদাসকে আশ্রয়। কৃষ্ণদাস হচ্ছে একজন রাষ্ট্রদ্রোহী যাকে সিরাজউদ্দৌলা ধরার জন্য পুরস্কার ঘোষণা করেছেন, যে কৃষ্ণদাসকে ধরে দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। সৈন্যরা তাকে খুঁজছিল, তখন তিনি বিশাল পরিমাণে টাকা পয়সা নিয়ে কলকাতায় মূলত ইংরেজদের যে ঘাঁটি ছিল সেখানে তিনি চলে যান। ইংরেজদের কাছে গিয়ে বলেন আমি এতগুলো টাকা নিয়ে এসেছি, আমাকে আশ্রয় দেন, আমাকে নবাবের কাছে ধরে দিবেন না, কারণ রাষ্ট্রদ্রোহীদের একটাই শাস্তি, সেটা হচ্ছে মৃত্যু। আমাকে ওখানে গেলে আমাকে মেরে ফেলবে, তাহলে আপনারা আমাকে সাহায্য করেন, আমি আপনাদেরকে বিশাল পরিমাণ টাকা দিব। তো সেই টাকা নিয়ে ইংরেজরা মূলত এই কৃষ্ণদাসকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়, যেটা সিরাজউদ্দৌলা একদমই মেনে নিতে চাননি। এরপর হচ্ছে ইংরেজদের সন্ধি শর্তভঙ্গ। কিছুক্ষণ আগে এই পার্টের আগে আমরা যেই সন্ধিটা দেখলাম সেই সন্ধিটা তারা মানেনি। এরপর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে তোমাদের এখানে, এটা তোমাদের খ নাম্বারের জন্য কাজে দিবে। সেটা হচ্ছে সমসাময়িক বাংলার কুলসিত রাজনীতি। সমসাময়িক বাংলার কুলসিত রাজনীতি, এইটা হচ্ছে মূলত তোমাদের কোথা থেকে কোশ্চেন আসবে জানো, খ নাম্বারে কোশ্চেন আসবে এবং সৃজনশীলে এটা আসতে পারে, ঠিক আছে। তো তোমাদের এই জিনিসটা কি, তোমাদেরকে এটা একটু বুঝাই দিই। ইংরেজরা ছিল সাধারণ মানুষের জন্য অনেক বেশি হেল্পফুল, মানে যতদিন না তারা রাজনীতির মধ্যে একদমই তারা কি বলবো যে পলাশির যুদ্ধের আগ পর্যন্ত তারা সাধারণ মানুষের জন্য অনেক বেশি হেল্পফুল ছিল। এবং তাদের বিভিন্ন আচার ব্যবহার, এবং তোমরা যদি পর্তুগিজদের এই দেশ থেকে ভারতবর্ষ থেকে চলে যাওয়ার বিষয়টা যদি পড়ো তখন বুঝতে পারবা যে ইংরেজদের সাহায্য নিয়েই এই ভারতবর্ষের মানুষ তারা পর্তুগিজদের এই দেশ থেকে তাড়িয়েছিল। তো এই কারণে তখন থেকে এই ইংরেজদের প্রতি সাধারণ মানুষজনের একটা গুড ইমপ্রেশন আছে। সাথে প্রত্যেকটা দেশেই অভিজাত পরিবার নামের কিছু পরিবার থাকে যাদেরকে ইংরেজরা হাতের পুতুলের মতো নাড়াতো, তাদেরকে অর্থ ধার দিত। আর একটা মানুষকে যদি টাকা ধার দাও সে তোমার উপর সবচেয়ে বেশি খুশি হবে। মানুষকে ইমপ্রেস করার দুইটা প্রধান হাতিয়ারের মধ্যে একটা হইতেছে তাকে রান্না করে খাওয়াবা, আর আরেকটা হইতেছে তাকে টাকা ধার দিবা। দেখবা তার থেকে আপন মানুষ দুনিয়াতে আর একটাও নাই, ঠিক আছে। সহজ বুদ্ধি, যদি ছেলে বন্ধু হয় তাকে টাকা ধার দিবা, মেয়ে বন্ধু হইলে তাকে রান্না করে খাওয়াবা। আর যদি মেয়েদের ক্ষেত্রেও এইটা যে যদি তোমার বান্ধবী হয় তাহলে তাকে টাকা ধার দিবা, আর ছেলে বন্ধু হলে তাকে রান্না করে খাওয়াবা। দেখবা যে সে তোমার একদম আপন হয়ে গেছে, সে তোমার বাড়ির লোকেদের থেকেও আপন, ঠিক আছে। তো এইরকম ভাবে সে কি করতো যে বিভিন্ন সমসাময়িক যারা ছিল অভিজাত পরিবার ছিল, তাদের অভিজাত পরিবার প্রত্যেকটা পরিবারে তো একজন মাথা থাকে, তো তাদের মূলত তাদেরকে ইংরেজরা কিনে নিয়েছিল বলতে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে হেল্প করে তাদেরকে কাছে রেখেছিল। তখন তারা ইংরেজদের কথা শুনতো, সিরাজউদ্দৌলার কথাই কোনো শুনতো না এবং তাকে কখনো সাপোর্টও করতো না। তো এই কারণেই সেই সময়কার রাজনীতি নিজের দেশের যেই স্বদেশীয় যেই রাজা আছে বা নবাব আছে তাকে না মেনে অন্য
দেশ থেকে আগত কিছু উড়ন্ত মানুষের উপর বিশ্বাস রাখার কারণেই এই জিনিসটাকে বলা হয়েছে বাংলার কুলসিত রাজনীতি। এখান থেকে তোমাদের প্রশ্ন এরকম হতে পারে যে সমসাময়িক বাংলার কুলসিত রাজনীতি বলতে কি বোঝো ব্যাখ্যা করো, অথবা নবাব সিরাজউদ্দৌলার আমলে কুলসিত রাজনীতির কারণে যে তার পতন ঘটেছিল সেটা ব্যাখ্যা করো। এটা তোমাদের কি ধরনের প্রশ্ন আসবে? খ নাম্বারে সকলে 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 এটা লিখে নিবা, ঠিক আছে? সকলে একটু দ্রুত নোট করবা। এটা হচ্ছে কে রে? জান্নাতুন ঋতু, আজ টাকাও নাই, রান্নার ভালো স্কিলও নাই, এজন্য তোমার বন্ধুও নাই। আচ্ছা, আমি তোমাদের কে এটা? ঋতু, আমি তোমাদের এর পরের ক্লাসটা মূলত ভাষা আন্দোলনের উপরে নিব। তারপর যদি আরও ক্লাস পাই সেগুলো ক্লাসে আমি হচ্ছে দ্বিতীয় অধ্যায় বা তৃতীয় অধ্যায় এগুলো পড়াবো, ঠিক আছে? কারণ এইগুলোর থেকেও ভাষা আন্দোলন মানে ছাত্র আন্দোলনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর দিন যত যাবে তোমাদের সংখ্যা আরও কমতে থাকবে। দেখো আমি 173 দিয়ে শুরু করছি, এখন আছে 135 স্টুডেন্ট, মানে সারপ্রাইজড। তো তোমাদের যত দিন যাবে স্টুডেন্ট সংখ্যা কমতে থাকবে। তো এই কারণে গুরুত্বপূর্ণ জিনিসগুলা যারা একটু দেখাও করতে আসো আমার সাথে, তারাও যাতে একটু ভালো কিছু নিয়ে যাও, আমি এটাই চাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সাইমুন রহমান, ভালো আছি। কুলসিত মানে হচ্ছে কলঙ্কময়। কুলসিত মানে কি? কুলসিত মানে হচ্ছে কলঙ্কময়। আপু কিভাবে উদ্দীপক ধরবো প্লিজ বলেন। উদ্দীপক ধরবা কিভাবে? উদ্দীপকে এমন কিছু, এটার জন্য তোমার দরকার উদ্দীপকের যেই টপিকগুলো আসে, মানে তোমরা যখন বোর্ড কোশ্চিন পড়বা তখন তোমরা কি করবা, সবার প্রথমে উদ্দীপক পড়ার সিস্টেমটা, মানে তোমাদের বোর্ড কোশ্চিনে উদ্দীপক পড়ার সিস্টেমটা আমি তোমাদেরকে বলে দিই। এটার জন্য তোমাদের একটা টেস্ট পেপার অথবা একটা সাপ্লিমেন্ট দরকার হবে। সাপ্লিমেন্টে কি করা থাকে বা টেস্ট পেপার কি করা থাকে, অধ্যায় ভিত্তিক বোর্ড কোশ্চিনটা কি কি আসছে সেগুলা মূলত সেখানে ইন্ডিকেট করা থাকে। তোমাকে ওখান থেকে লিখতে হবে যে কোন টপিকের উপর কোশ্চিন আসছে, তোমার খাতায় লিখে নিবা আগে যে এই টপিক, পলাশীর যুদ্ধ, বক্সারের যুদ্ধ, তারপর হচ্ছে বা বক্সার মীর কাসেমের সংস্কার, এইভাবে টপিকগুলো লিখে নিবা যে কোন কোন টপিক থেকে কোশ্চিন আসে। সেই টপিকগুলা সুন্দর করে পড়বা। পড়ার পরে সেই টপিকের বিভিন্ন বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা টপিকের বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো দেখবা যে উদ্দীপকের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়, উদ্দীপকের ওই বৈশিষ্ট্যকে কেন্দ্র করে কথাগুলো বলছে। তো এইভাবে আমাদেরকে উদ্দীপকগুলো আইডেন্টিফাই করতে হবে, বুঝতে পারছো? বৈশিষ্ট্যটা এখানে মেইন। ম্যাম যে সাবজেক্টগুলো আমার নাই, সে সাবজেক্টগুলোতেও কি অ্যাটেন্ড থাকতে হবে? না 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 না। মারিয়া তাবাসুম, আপনি কি আমার কমেন্ট দেখবেন না? দেখতেছি তো, কি কি কমেন্ট করছিস বাবা। আপু শাল মুখস্থ করব কিভাবে? এটা হচ্ছে কি আর বলবো, শাল হচ্ছে মুখস্থ রাখতে হয়, কষ্ট করে হলে মুখস্থ রাখতে হবে। আর ভয় পাও না, অবশ্যই তোমাদের ইয়েতে শাল যেগুলো আসবে 30টা কোশ্চেনের মধ্যে, এমসিকিউতে 30টা কোশ্চেনের মধ্যে তোমাদের হচ্ছে 5টা থেকে 6টা শাল থাকবে। এর মধ্যে মিনিমাম 2 থেকে 3টা শাল তোমার একদম মুখস্থ, ঠোঁটস্থ, একদম আত্মস্থ, যেগুলো ছোটবেলা থেকে পড়ে আসছো এগুলো থাকবে। তোমার না জানার মধ্যে থাকবে 2 কি 3টা। কয়টা? 2 কি 3টা। এইটার জন্য তোমাকে আহামরি এত টেনশন করার দরকার নাই, রাত জায়গার শালের জন্য টেনশন করার দরকার নাই। যখন ঘুম ধরবে ঘুমায় যাবা, সেটা পড়ার টাইমে হোক যেই টাইমে হোক। তবে একটা কথা মনে রাখবা, পড়া, ঘুম, খাওয়া দাওয়া ছাড়া আর কোনো লাইফের কোনো কিছুতে অ্যাটেনশন দেওয়ার দরকার নাই। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখন একটু রাখো 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 ভাই, রাখো, ঠিক আছে? এখন একটু রাখো। সাকিব ইসলাম পাগল হয়ে গেছে, এই তুমি রাজশাহীতে আসো। হায় আল্লাহ। উদ্দীপক ধরার সাজেশন কোথায় পাবো? উদ্দীপক ধরার সাজেশন কোথায় পাবো? উদ্দীপক ধরার সাজেশন আসলে কি বলবো, তুমি নিজে নিজেই আবিষ্কার করতে পারবা যদি তুমি বৈশিষ্ট্যগুলো, টপিকগুলোর বৈশিষ্ট্যগুলো ঠিক মতো পড়ো। মিম কমেন্ট দেখা যায় না? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। তো তারপরে তোমাদের নিশ্চয়ই এখন লেখা শেষ, আমি অন্য জায়গায় যাই, ঠিক আছে? দেখো যে আমরা এটা পড়লাম, এখন হচ্ছে পরের ইয়েতে যাই। ওকে, এখন দেখো পলাশীর যুদ্ধ সম্পর্কিত কিছু তথ্য দেওয়া আছে। আমি এতক্ষণ ধরে যেগুলো বকর 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 করলাম এগুলাই মূলত এখানে লেখা আছে। সো আমি আবার এটাকে পড়াচ্ছি না। যদি এটা পেইড কোর্স হইতো আমি পড়াইতাম, কিন্তু তোমাদের এটা যেহেতু পেইড কোর্স না, সো আমি এটা আর দেখাইতেছি না, কারণ আমি এতক্ষণ ধরে যেটা যেটা বলছি সেগুলোই মূলত এখানে আছে। তো এখন তোমাদেরকে কিছু জিনিস, মানে একটা সারপ্রাইজিং জিনিস দেখাবো, যেটা তোমরা অন্য কোনো দিনও এই দেশের যতগুলো ইতিহাস টিচার আছে কেউ তোমাকে কোনোদিনও দেখাবে না।
সেগুলো আমি তোমাদেরকে আজকে দেখাবো। কি দেখাবো দেখো, তোমরা এখানে একটা মানচিত্র দেখতে পাচ্ছ, আমি জানি না কত ভালো দেখতে পাচ্ছ, এখানে একটা মানচিত্র দেখতে পাচ্ছ, ঠিক আছে? বড় করা যাবে? হ্যাঁ ভাইয়া, বড় হয় না? আচ্ছা থাক, বড় হওয়া লাগবে না। এই যে একটা মানচিত্র দেখতে পাচ্ছ, এইটা মূলত আমাদের, এটা মূলত কি, এটা মূলত আমাদের সিরাজউদ্দৌলা যতটুকু জায়গা শাসন করত সেই জায়গাটা। এই যে আমাদের এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের চাঁদপুর, এটা আমাদের চাঁদপুর, মানে এখানে বাংলাদেশের কিছু অংশ আছে। দাঁড়াও তোমাদেরকে একে একে দেখায় দিই। সৌরভ, সৌরভ, আচ্ছা এই যে দেখো, এটা হচ্ছে চাঁদপুর মূলত, মানে এটা এখানে বাংলাদেশ এবং ভারত দুইটা জায়গায়। তখন ভারতবর্ষ বলতে তো আমরা বাংলাদেশ, ভারত, তারপর হচ্ছে পাকিস্তান, এরপর হচ্ছে আফগানিস্তানের কিছু অংশ, এরপর হচ্ছে মিয়ানমার, এই সবগুলা জায়গা মিলেই তো আমাদের ভারতবর্ষ ছিল, তাই না? তো এই কারণে আমাদের তখনও কিন্তু ভাগ হয় নাই, এটা আমরা 1770 সাল বা 1756 সালের কথা বলছি। তো সেই সময় আমাদের এই দেশটা ভাগ হয় নাই, বা এই যে কোনো রাজনৈতিক দলও সেই সময় ছিল না। তো সেই সময় কি হইতো, আমাদের জায়গাটা দেখো, ঠিক এই জায়গায় আমাদের বর্ডার ছিল, এইরকম একটা জায়গায়, মানে এই জায়গায় হচ্ছে রাজশাহী, এভাবে চাঁপাইনবাবগঞ্জ, ওই পাশে এসে মুর্শিদাবাদ। তো এইরকম একটা জায়গায় মূলত মানে আমাদের মানচিত্রটা হচ্ছে মূলত এইরকম, ঠিক আছে? এবং আমাদের এই জায়গাটা দেখো, মানচিত্রে যে থ্যাতলানো জায়গাগুলো দেখতে পাচ্ছ, এটা মূলত আমাদের সুন্দরবন এরিয়া এবং হচ্ছে বঙ্গোপসাগরের এই জায়গাটা, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পারছো যে বাংলাদেশ এবং ভারত এক জায়গায় হয়ে আছে। তো এই পুরাটা জায়গায় মূলত সিরাজউদ্দৌলা শাসন করতো। তো এইখানে মানচিত্রের ভিতরে একটা জিনিস আছে, যে জিনিসটা তোমরা যদি একটু দেখো তাহলে বুঝতে পারবা। দেখো লাল রং করা আছে, লাল, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাল রং করা আছে। এই জায়গাটা মূলত ইংরেজরা যে জায়গাতে মানে ঘাঁটি গড়েছিল, কি করেছিল, ঘাঁটি গড়েছিল, ঠিক আছে? ফোর্ট উইলিয়াম দুর্গ, এই জায়গাতে। বুঝাতে পেরেছি আমি? মানচিত্রটা দেখে বুঝতে পেরেছো তাই না? তো এখন চলো আমরা পরবর্তীতে চলে যাই, আমাদের অনেকগুলা মানচিত্র আছে, সবগুলা মিলে আমরা এই জিনিসগুলা বুঝবো আর কি, হয় না কেন? তো এটা দেখার আগে আমি আগে এই জিনিসটা তোমাদেরকে একটু দেখাই। দেখো, বাংলায় মনে করো যে বাঙ্গালা, ঠিক আছে? এই বাঙ্গালার এই লাটা ঢাকা পড়ে গেছে, কিন্তু এতটুকু তোমাদেরকে জায়গাতে একটু বোঝাই দিই। সেটা হচ্ছে যে এই যে সবুজ কালার দেখতে পাচ্ছ মানচিত্রের, ওই সবুজ কালার, এই কালারটা ছিল না, ওইটার উপরে মূলত সবুজ কালার করা হয়েছে। এই সবুজ কালারটা হইতেছে মূলত সিরাজউদ্দৌলা যতটুকু জায়গা শাসন করতো ততটুকু জায়গা হচ্ছে এই সবুজ কালারটা, ঠিক আছে? এটা একটু মাথায় মানে ঢুকায় রাখো। এর পরবর্তীতে দেখো, ওই যে আমরা লাল রঙের যেটা দেখতে পাইলাম, সেটা হচ্ছে এই যে এটা, এখান থেকে মূলত এই যে জায়গাটা, ঠিক আছে? এই জায়গা থেকে মূলত আমরা এই যে এখানে আসব, এখানে ঠিক এই জায়গায় আসব, এই যে নদীর ঠিক এই পাশে, এই পাশে, ঠিক আছে? এটাকে যদি আমরা বড় করি তাহলে এইরকম একটা জায়গা পাবো, যে জায়গাটার নাম হচ্ছে কাটোয়া ফোর্ট। কাটোয়া ফোর্ট হচ্ছে সিরাজউদ্দৌলার একটা দুর্গ। কি করব, এটা সিরাজউদ্দৌলার দুর্গ। এটা পলাশীর যুদ্ধের মধ্যে মূলত অন্তর্ভুক্ত না, পলাশীর যুদ্ধের আগের ঘটনা, কয়েকদিন আগের ঘটনা, ঠিক আছে? তো এই পাটুলি ক্যাম্প বা ইংরেজদের যে একটা ক্যাম্প ছিল, ওই ক্যাম্প থেকে এই ফোর্ট উইলিয়াম দুর্গটা আক্রমণ করে মূলত তারা দখল করে। এটা পলাশীর যুদ্ধের আগে। কি এটা পলাশী, তোমাকে তখন ডাকলাম তুমি আসলা না, কিছুক্ষণ আগে আমি ডাকলে শুনতে পাও না? শুনে হচ্ছে এটা এখন নোটে করতে কি সময় লাগবে? আচ্ছা থাক, সময় লাগবে, দরকার নাই। থাক লাগবে না, এটা আরো বড় করলে ভালো হইতো, এই জন্য বললাম। এই না দেখো, কমেন্টগুলো দেখি, তুমি ঠিক করো।
মেহেরিশ হুসাইন আপু, এই ক্লাসটাই কি যথেষ্ট হবে প্রথম অধ্যায়ের জন্য? 25 ব্যাচের তো পরীক্ষা হয়ে গেছে। তুমি কি করছো বাবা এখন? হ্যাঁ, এই নিচেরটা। থেতলানো জায়গাটা আমাদের সাতক্ষীরা। থেতলানো জায়গার অধিবাসী সাতক্ষীরা। এই চ্যাপ্টারের অধ্যায়গুলো আমি বলে দিয়েছি, তুমি অনেকক্ষণ পরে ক্লাসে আসছো, এই জন্য কিছু বুঝতেছো না। কে এটা? নাম কি? মমিন সরকার। পরে আসছো ক্লাসে, তোমার জন্য বারবার বলতে থাকবো? শেষে হইলে ক্লাসটা করে নিবা, তাহলে বুঝতে পারবা। কি হইলো? এই জন্য বললাম যে সময় লাগলে বলো, থাক লাগবে না। অনেক কিছু বুঝাইতে হবে, লাগবে না, তুমি ওটাই দাও। থাক থাক, লাগবে না, হয়ে গেছে। ওকে, দেখো সবাই আবার ক্লাসে অ্যাক্টিভ হও। এই কাটোয়া ফোর্ট, ঠিক আছে, কাটোয়া ফোর্টটা হচ্ছে সিরাজউদ্দৌলা ছিল, যার সামনে একটা এরকম বাগান ছিল। তো এই বাগানটা তোমরা দেখতে পাচ্ছ। কি করে, এই ক্যাম্প থেকে কয়েকজন অফিসার গিয়ে সামনে কিছু সৈন্য এবং পিছনে কিছু সৈন্য নিয়ে কাটোয়া দুর্গ আক্রমণ করে। তখন এখানে সব ধরনের অস্ত্র সামগ্রী এখান থেকে ফেলে রেখে তারা চলে যায়। তো এইখানে এই দুর্গে যা কিছু যুদ্ধের জন্য সরঞ্জাম ছিল সব কিছু ইংরেজরা পেয়ে যায়। তো এর মাধ্যমে তারা শক্তিশালী হয়ে যায়। তো যুদ্ধের আগে মূলত এটা তাদের অনেক বড় পাওয়া ছিল, ঠিক আছে, কারণ তাদের লোকবল কম, তাদের অস্ত্র সংখ্যা কম ছিল। তো এই হচ্ছে তাদের অস্ত্র সংগ্রহের কাহিনী। এরপরে আমরা এখন মূলত চলে যাব সিরাজউদ্দৌলার ইয়েতে, যুদ্ধক্ষেত্রে, ঠিক আছে। তোমাদেরকে তো এইটা বলেছি যে এই জায়গাটা মূলত কি ছিল, সিরাজউদ্দৌলা যে জায়গাগুলোতে মূলত শাসন করতো সেই জায়গাতে। তো তার আগে তোমাদের এই ছবিটা ইয়ের জন্য একটু বুঝাই। এই যা একটা হচ্ছে মিটিং ছিল এখানে, ঠিক আছে। মিটিংয়ের এই ব্যক্তিটা হচ্ছে মূলত লর্ড ক্লাইভ, এবং এই ব্যক্তিগুলো হইতেছে মূলত তার অফিসারগণ, কি তার অফিসাররা। এখানে দেখো যে লর্ড ক্লাইভ তার অফিসারদের সাথে একটা মিটিং করেছিলেন। কারণ কি, তিনি এই যুদ্ধের কিছুদিন আগে মীর জাফরের সাথে, মীর জাফরকে তো চিনো, আমাদের বিশ্ববিখ্যাত কে, বিশ্ববিখ্যাত একজন, ওকে ঠিক আছে, বিশ্ববিখ্যাত কি বিশ্বাসঘাতক, তাই না? কই গেল? কি হয় বারবার? সৌরভ আসো তো। নোটে ক্লাস নিচ্ছিলাম, কি যেন হয়ে গেল, ঠিক করে দাও। নোট কই জানি না, বড় করে দাও। ঠিক আছে, মানে এই ছবিটা ছোট, পুরো বোর্ড দিয়ে। ওকে, তো তিনি হচ্ছে কি করেন, তার অফিসারদের সাথে একটা মিটিং করেন যে আমাদের যে ইয়েরা আছে, আমরা হচ্ছে সিরাজউদ্দৌলার সাথে আমাদের যে বাহিনী আছে, এই কম সংখ্যক বাহিনী নিয়ে সিরাজউদ্দৌলার সাথে একটা যুদ্ধ করব। তো এই যুদ্ধতে তোমাদের কে কে রাজি আছো বা কে কে রাজি নাই এই বিষয় নিয়ে। তখন মূলত কি করা হয়, এখানকার যে 2/3 অফিসার তারা নিষেধ করে আপনি এই যুদ্ধটা করতে যাবেন না, দয়া করে এই যুদ্ধটা করবেন না। কারণ কি, আমরা মীর জাফরকে বিশ্বাস করি না, কারণ সে তার নিজের নবাবকেই মূলত
ইয়ে করেছেন, কি বলে তোমার, তার সাথে বিশ্বাসঘাতকতা করতেছে। তো আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে না তার কোনো গ্যারান্টি নাই, আপনার মীর জাফরকে বিশ্বাস করার দরকার নাই। তো এই জন্য 2/3 অফিসারই এই যুদ্ধ করার জন্য কোনো জায়গাতে কোনো সাইন নেয়নি, কিন্তু এক অংশটা কি করেছিল, তারা হচ্ছে সাইন করেছিল যে হ্যাঁ আমরা এই যুদ্ধতে আগ্রহী। তখন তাদেরকে নিয়েই মূলত এই লর্ড ক্লাইভ যুদ্ধের জন্য কি করেন, এই জায়গা থেকে কাটোয়া দুর্গ থেকে মূলত পলাশীর প্রান্তরে সবার মানে সিরাজউদ্দৌলার আগে গিয়ে পৌঁছান। তো এরপরে কি হয় যে হচ্ছে এই পাশে দেখো, তোমরা দেখলে বুঝতে পারবা যে এখানে হচ্ছে যে ভাগীরথী নদীর তীরে এই জায়গাটাতে তিনি হচ্ছে অবস্থান নেন। তো তোমাদের এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে ভাগীরথী নদীর তীরে তোমরা যারা নদী এলাকার আশেপাশে আছো তারা সকলে জানো যে নদীর পাশে একটা বাঁধ থাকে, এবং ওই বাঁধ মানে প্রত্যেকটা নদীর আশেপাশে যেখানে একটু ধরো আবাসিক এলাকা আছে, আবাসিক এলাকার ওখানে কিন্তু বাঁধ থাকে। এই বাঁধের জন্য কি করে যে নদীর পানিগুলো পার করে আসতে পারে না। তো এই বাঁধের উপরে মূলত একটা দুর্গ ছিল, এই দুর্গতে অবস্থান নিয়েছিলেন লর্ড ক্লাইভ। এবং তার পাশে এই যে দেখো ঘন সবুজ কালারটা হইতেছে মূলত একটা আমবাগান, যেখানে কি এই আমবাগানে মূলত তাদের সৈনিকদের আশ্রয়ের জন্য রেখেছিলেন। এরপরে এখানে দুইটা নীল কালার দেখতে পাচ্ছ, নীল রঙগুলো হইতেছে দুইটা পানির ট্যাঙ্ক। এটা মূলত এই জায়গাটা লোকেশন ঠিক করার জন্য কাজে লাগে, এই যুদ্ধে কোনো অবদান নাই। এরপরে এই জায়গাতে 3 কোণায় হলুদ কালার দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে তোমার সিরাজউদ্দৌলার ক্যাম্প, যেখানে সিরাজউদ্দৌলা অবস্থান করছিলেন। এবং এই জায়গাতে একটা টিম দেখতে পাচ্ছ, এইটা একটা টিম, এইটা একটা টিম, এইটা একটা টিম, এইটা একটা টিম। এই 5টা টিম হচ্ছে সিরাজউদ্দৌলার সৈন্য সংখ্যা, মানে তাদের একটা টিম, আর এদের হচ্ছে 5টা টিম। তারপরও তারা এই যুদ্ধে হেরে গেছে। মানে ইতিহাসের এত বড় টিম নিয়ে যুদ্ধ করার পরও তারা হচ্ছে মানে ইংরেজদের সৈন্য যেখানে মাত্র 20,000, সেখানে তার সৈন্য সংখ্যা ছিল 3 লাখ, তারপরও তারা এই যুদ্ধে হেরে গেছে। মানে কত বড়, শুধু বিশ্বাসঘাতকতার জন্য। এই জন্যই কিন্তু মীর জাফর এত বেশি ধরো যে মানুষের মনে স্থান করে নিছে তার বিশ্বাসঘাতকতার জন্য, ঠিক আছে। তো শুধু বিশ্বাসঘাতকতা দিয়ে যে মানুষকে মানে কত নিচে নামায় দেওয়া যায়, সেটা আসলে এই যুদ্ধই তার প্রমাণ। যাই হোক, এখন আমরা ছবিটা একটু সুন্দর করে মানে বুঝবো। আর তোমাদের বইয়ে, ঠিক আছে, তোমাদের বইয়ে যে ছবিটা আছে, সবাই তো বোর্ড বই কিনেছো মাশাআল্লাহ, অনেকেই কিনে নাই, কারণ আমার এমনও স্টুডেন্ট আছে যারা সেই 25 সাল থেকে বা 24 সাল থেকে আমার সাথে অ্যাড আছে। এই কারণে তারা কি করছে, তারা বই কিনে নাই, তারা শুধু আমার স্লাইড পড়ে পরীক্ষা দিতে যায়, আমার কাছ থেকে সাজেশন নেই, পরীক্ষা দিতে যায়। তারা এখনো পর্যন্ত খারাপ রেজাল্টও করে নাই, বইও কিনে নাই। বলে যে আপু আমি আর বই কিনবো না, আমি আপনার থেকে সব কিছু নিয়ে মানে পরীক্ষা দিতে যাব। যদি খুবই আর্জেন্ট মনে হয়, আপনি যেই টেস্ট পেপার কিনতে বলবেন সেই টেস্ট পেপার কিনা আমি পরীক্ষা দিতে যাব, আমি বই কিনবো না। মানে সে প্রতিজ্ঞা করে ফেলছে। তো তাদের জন্য আর কি আমার এই ইয়েগুলা খুবই হেল্পফুল। তো যাই হোক, তোমরা যারা বই কিনেছো, তোমাদের বইয়ে একটা ছবি দেওয়া আছে, পলাশীর যুদ্ধের প্রান্তরের একটা ছবি দেওয়া আছে। ওই ছবিটাকে সুন্দর করে কাইটে তুলে ফেলে দিবা। ওই ছবি কিচ্ছু বুঝবে না আল্লাহর ওয়াস্তে, ঠিক আছে। তোমার বইয়ের সাথেও ঘটনার সাথে কোনো মিল পাবে না। তুমি আমার এই ছবিটাকে দেখে দেখে পড়ার চেষ্টা করবা, দেখবা তুমি সব ঘটনা বুঝতে পারছো। তো আমরা যুদ্ধক্ষেত্রের ভিতরের ঘটনার দিকে চলে যাই। দেখো, এখানে মূলত 2 দফায় যুদ্ধ হয়। প্রথম দফাতে মূলত কি করেছিল, সিরাজউদ্দৌলা যুদ্ধে জিতে গেছিল। দ্বিতীয় দফাতে বৃষ্টির কারণে তাদের এই যে পানির সামনে যে ট্যাঙ্কগুলো দেখতেছো, সরি ট্যাঙ্ক না, এটা হচ্ছে গোলা বারুদ মানে ইয়ে করার যন্ত্র। তো এই জিনিসগুলা মূলত কি করা হয় যে যুদ্ধের বৃষ্টির কারণে, এক পশলা বৃষ্টির কারণে এই ইয়েগুলা ভিজে যায়। তখন আর গোলাবারুদগুলার মানে ইয়ে হচ্ছিল না, স্টার্ট হচ্ছিল না। দেন ভিজে যাওয়ার কারণে জানোই তো যে আগুন লাগে না। তো এই কারণে মূলত কি হয়েছিল যে এগুলা অচল হয়ে গেছিল। তখন মূলত সিরাজউদ্দৌলা সৈনিকরা ভেবেছিল যে আমাদের যেহেতু এই ইয়েগুলা যেহেতু ভিজে গেছে, তার মানে ইংরেজদের এই অস্ত্রগুলাও ভিজে গেছে, গোলাবারুদগুলাও মূলত ভিজে গেছে। কিন্তু ইংরেজরা কি করেছিল, তারা তো অনেক বেশি বুদ্ধিমান, তারা যখন যুদ্ধে যায় তখন তাদের সাথে পাতলা পলিথিন নিয়ে গেছিল। কি নিয়ে গেছিল? পাতলা পলিথিন। এই পলিথিনগুলা দিয়ে তারা এই ট্যাঙ্কগুলোকে মূলত ঢেকে দিয়েছিল, যার কারণে বৃষ্টিতে মূলত এটা ভিজেনি। তো বৃষ্টি যেহেতু ভিজেনি, তখন তাদের এই ট্যাঙ্কগুলো সচল ছিল। এই কারণে তারা দ্বিতীয় দফায় যখন যুদ্ধ চলে, তখন কি করেছিল, যখন এদের হচ্ছে ওরা সিরাজউদ্দৌলা সৈনিকরা মনে করেছে যে আমাদের ট্যাঙ্ক ভিজে গেছে, তো তাদেরও এই হচ্ছে গোলাবারুদগুলো ভিজে গেছে। তো আমরা কি করি যে আমাদের এই যে সৈনিক যারা আছে, পদাতিক সৈনিক, অশ্বারোহী, এদেরকে মূলত সামনের দিকে অগ্রসর করে যুদ্ধের দিকে তারা অগ্রসর হচ্ছিল। যখনই এরা কাছে পিঠে আসছে, তখনই এখান থেকে তারা গোলাবারুদ ছোড়া শুরু করছে। তখন তারা অবাক হয়ে গেছে, হ্যাঁ আল্লাহ, এদের গোলাবারুদ কিভাবে চলছে, কারণ আমাদের গুলা তো ভিজে গেছে।
তো কি ওদের প্ল্যান ছিল যে আমরা এদিক থেকে আক্রমণ করব, এই পাশ থেকে তোমরা যদি দেখো এখানে মির্জাফরের টিম ছিল এবং এই বাকি যে দুইজন ছিল ওনাদেরই সাথে ষড়যন্ত্রকারী দুইজন ব্যক্তি ছিল। তো এই কারণে ওরা ওদের সৈন্য নিয়ে জাস্ট রেস্ট করতেছিল, আরামসে রেস্ট করতেছিল। ওরা কোনো ধরনের কোনো যুদ্ধে আক্রমণ করেনি, ওরা যুদ্ধে গেছে, ঘুরতে গেছে, ঠিক আছে। যুদ্ধে না যায় ওরা মনে করে যে এখানে দুইটা টিম এদের সাথে যুদ্ধ করতেছে, একজন হচ্ছে মোহনলাল, আরেকটা হচ্ছে কি তোমার কি যেন নাম, দাঁড়াও ভুলে গেছি। যাই হোক, এই দুইজন ব্যক্তিই হচ্ছে সিরাজউদ্দৌলার বিশ্বস্ত দুই অনুচর ছিল। তো এই কারণে এরা দুইটা টিমই এখানে যুদ্ধ করতেছিল তখন মূলত এরা এই তিনটা টিম মূলত এখান থেকে সুন্দর করে বসে বসে যুদ্ধ দেখতেছিল। এই জন্যই বলা হয় যে মির্জাফর তাদেরকে আদেশ দেয় নাই, তারা হচ্ছে পুতুল রক্ষীর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যুদ্ধটা দেখছিল। কারণ একটা টিমের যদি ওখানকার সেনাপ্রধান সেখানে যদি না আদেশ দেয় যে তুমি যুদ্ধ করো, ততক্ষণ পর্যন্ত সৈনিকরা এক ধাপও নড়বে না, ঠিক আছে। যদি বলে তোমরা এখনই আগুনে ঝাঁপ দাও, ওরা আগুনে ঝাঁপ দিবে, কারণ সৈনিকদেরকে এভাবেই তৈরি করা হয়। তো এরপর দেখো, যখন এখানে এই মোহনলাল এইখানে যুদ্ধে যখন কি করে মারা যায়, তখন মূলত তাকে এখান থেকে সিরাজউদ্দৌলার ক্যাম্পে নিয়ে আসা হয়। সিরাজউদ্দৌলার ক্যাম্পে নিয়ে আসার পর তিনি তার সামনে মারা যান। তখন এই একজন উনি হচ্ছে যুদ্ধ চালাচ্ছিলেন, ঠিক সেই সময় এই নিউজটা যখন ওনার কাছে যায়, তখন তিনি এখান থেকে দেখা করতে আসেন সিরাজউদ্দৌলার কাছে, মির্জাফরের কাছে। মির্জাফরকে তখন তিনি তার মুকুটটা তার পায়ের কাছে রেখে বলেন, এই সাম্রাজ্য আমি আপনাকে দিয়ে দেবো, আপনি শুধু এই যুদ্ধে আমাকে জিরাই দেন। কারণ কি, মির্জাফর ছিলেন আলীবর্দীকার সময়ে, সেই সময়কার আফগানিস্তানের বংশোদ্ভূত একজন ব্যক্তি, যিনি যুদ্ধে অনেক বেশি পারদর্শী ছিলেন। তার কারণেই কিন্তু তিনি আলীবর্দী খানের নজরে পড়েছিলেন এবং আলীবর্দী খানের চাচাতো বোনের সাথে সিরাজউদ্দৌলার আলীবর্দী খানের চাচাতো বোনের সাথে এই মির্জাফরের মূলত বিয়ে দিয়েছিলেন। মানে হিসাবে এই হচ্ছে মির্জাফর আলীবর্দী খানের দুলাভাই ছিলেন, ঠিক আছে। তো যেহেতু তিনি আগে থেকেই যোদ্ধা ছিলেন, তো তিনি যুদ্ধে অনেক বেশি পারদর্শী ছিলেন। এই কারণে সিরাজউদ্দৌলা এখান থেকে সরাসরি মির্জাফরের কাছে আসে যে আপনি যেভাবে হোক আপনার সৈনিকদেরকে নিয়ে এই দিক থেকে আক্রমণ করেন, এই দিক থেকে আক্রমণ করে যুদ্ধটাকে কি করেন, যুদ্ধটাকে মানে আমাদেরকে জয়ী করে দেন। তখন এই মির্জাফর বলে, কথা দেয় যে ঠিক আছে আপনি চলে যান আপনার ক্যাম্পে, আপনি এখান থেকে চলে যান, আমি এই বিষয়টা দেখব। তখন কি করে, তিনি যখন চলে যাচ্ছিলেন তখন এখানে এসে এদের সাথেও যখন কথা বলছিল, তখন এরা এদেরকে বলে যে আপনি এখন গিয়ে যুদ্ধটাকে বিরতি করে দেন, আমরা বিষয়টা দেখতেছি, কারণ আমাদের তো অনেক বেশি সৈনিক, আমরা 3টা টিম আছি। তখন সে এখান থেকে তার ক্যাম্পে ফিরে যায় এবং এখান থেকে এই যুদ্ধের নিউজ পাঠায় যে তোমরা যুদ্ধ থামাও, এরা 3টা বাহিনী এখানে আক্রমণ করবে। যখন এরা যুদ্ধ থামায় তখন এরা সর্বশক্তি দিয়ে, ঠিক আছে। ও এখানে আরেকটা জিনিস আমি মিস করেছি, সেটা হচ্ছে এই জায়গাতে ইংরেজদের কিছু বাহিনী ছিল, মূলত মির্জাফরকে যে তারা বিশ্বাস করে না, একজন ব্যক্তি যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে তাকে আর কখনোই কোনো জায়গায় কেউ বিশ্বাস করে না, বিশেষ করে যদি তার নিজের ব্যক্তিদের সাথে বিশ্বাসঘাতকতা করে, ঠিক আছে। সেটা ইতিহাসে বারবার প্রমাণিত। যদি সময় থাকতো আমি আরও অনেক ঘটনা এখানে অ্যাড করতাম, শুধু পলাশির যুদ্ধ না, আমাদের এই কি বলে যে ভারতবর্ষে যে কতগুলো বিশ্বাসঘাতকতার জন্য কত সাম্রাজ্য ভেঙে গেছে এবং কাছের লোকদের কারণে ভেঙে গেছে। তো এই ধরনের ব্যক্তিগুলা মূলত আমি উল্লেখ করতাম, কিন্তু সময় নেই, আমি বলতে পারছি না। বিশেষ করে তোমরা যদি সিমলার কাহিনী পড়ো তাহলে বিষয়টা বুঝতে পারবা। তো যাই হোক, এখানে দেখো যে এখানে কি হয়েছে, যে তিনি কি করেন, এখানে কিছু সৈনিক রেখেছিলেন, এটা যুদ্ধের শুরু থেকেই। এই সৈনিকদেরকেও তিনি এদের পিছনে লাগায় দেন যে যাও তোমরাও এই যুদ্ধে অংশগ্রহণ করো, কারণ মির্জাফর আর যেভাবে হোক আক্রমণ করবে না, কারণ মির্জাফরের সাথে এখানে বসে থেকে এই দুর্গটাতে বসে থেকে মানে সব সময় তার সাথে চিঠি আদান প্রদান হচ্ছিল বিভিন্ন জিনিস নিয়ে। তো এই কারণে তিনি একদমই বিশ্বস্ত হয়ে যান যে আর কখনোই মির্জাফর আমাদেরকে আক্রমণ করবে না, তার মানে আমি কি করি, আমি সর্বশক্তি দিয়ে এই বাহিনীর সাথে লড়াই করি। তখন কি করা হয় যে এই বাহিনীর সাথে লড়াই করে এই যুদ্ধটাকে এখানে মনে করো যে শেষ করে দেওয়া হয় এবং তারা বিজয়, মানে এখানে ইংরেজরা বিজয়ী লাভ করে। আর সাথে সাথে এখান থেকে মূলত সিরাজউদ্দৌলা এই দিক থেকে পালিয়ে চলে যায়। তো এটাই হচ্ছে মূলত যুদ্ধক্ষেত্রের ভিতরের ঘটনা আর কি, ঠিক আছে। যুদ্ধক্ষেত্রের একদম মাঠে যে ঘটনা, আমি একদম ম্যাপ দেখায় তোমাদেরকে বোঝাই দিলাম যে কে কোন দিক থেকে কি করেছে, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত যুদ্ধক্ষেত্রের ঘটনা। যদি তোমার এখান থেকে যদি কোশ্চেন আসে, তোমরা যদি এতটুকু লিখতে পারো তাহলে তোমাদের জন্য এনাফ, এর বেশি লিখতে হবে না। আর এই অধ্যায়ে আরও একটা টপিক আছে, হচ্ছে বক্সারের যুদ্ধ
বক্সারের যুদ্ধ থেকে তোমাদের এইভাবে একদম ম্যাপ পড়ে পড়ে বা ছবি এঁকে এঁকে বা এইভাবে তোমাদের কোশ্চেন তোমাদের কখনোই আসবে না। বক্সারের যুদ্ধ থেকে যদি কোনো কোশ্চেন আসে সেটা হচ্ছে তোমাদের মীর কাসিমের সংস্কারটা আসবে, ঠিক আছে, এবং বক্সারের যুদ্ধের ফলাফলটা আসবে। এর বাহিরে বক্সারের যুদ্ধ থেকে আর কোনো ধরনের কোনো কোশ্চেন আসবে না, আসবে না, আসবে না, ঠিক আছে। আর পলাশীর যুদ্ধ থেকে এই ম্যাপ অনুযায়ী কোশ্চেন আসতেও পারে যে পলাশীর যুদ্ধের ঘটনা প্রবাহ আলোচনা করো। এই আমি কি তোমাদেরকে বুঝাইতে পেরেছি? আমাকে একটু কমেন্টে জানাও। তোমরা কি গ্রুপ থেকে রিমুভ হতে চাচ্ছ? এক্সকিউজ মি, তোমরা কি গ্রুপ থেকে রিমুভ হতে চাচ্ছ? যদি না হইতে চাও, আমি যাতে এসব আর না দেখি। আমি বুঝাইতেছি তোমাদেরকে, রোজা থেকে বুঝাইতেছি। ফোনে এই ট্যাপ ট্যাপ কইরা কোনো কিছু লিখতেছি না, আমার গলা বাজাইতেছি, যে গলা আমার কাশতে কাশতে ছিঁড়া গেছে সেটা বাজাইতেছি। আর তোমরা এখানে কি মানে সং দেখতে আসছো? কি ভাই এগুলা? তুমি যে বাজে মানুষ এটা কি প্রকাশ করা খুবই জরুরি? যারা যারা বুঝতে পারিস নাই কমেন্ট কর। এই কারা কারা বাজে কমেন্ট করছে ওদেরকে মেনশন দাও তো, যারা যারা আছো ওদেরকে মেনশন দাও, যারা যারা দেখেছো সবাইকে মেনশন দাও। তোমরা তো সবাই দেখেছো, যারা যারা কমেন্ট করো নাই আমার ক্লাস করেছো, আমার ক্লাসের নিচে তো কমেন্ট করছিল তাই না? যাদেরকে যাদেরকে দেখেছো এরা কমেন্টে যুদ্ধ শুরু করছে ওদেরকে মেনশন করো, আমি দেখতে চাই। আমি তোমাদেরকে এই জায়গাগুলোর আগেই বলে দিছি ভাই, আমার মতো কইরা পলাশীর যুদ্ধ তোমাদেরকে কেউ বোঝাবে না। আমি নিজে যখন তোমাদের বিভিন্ন প্রকাশনের বইগুলো খুলে যখন পড়তে গেছি ভাই, আমার মাথা নিজেই আওলায় গেছে। আমি এই জিনিসগুলো কতগুলো জায়গা থেকে অ্যাড করে নিয়ে এসে তোমাদেরকে বোঝাইতেছি, গায়ে লাগতেছে না না তোমাদের? তোমরা হচ্ছে কমেন্টে যুদ্ধ শুরু করছো, তাও আবার এই রোজা রমজান মাসের সময়। তোদের কপাল ভালো, তোরা আমার অফলাইন স্টুডেন্ট না, একটারও চামড়া থাকতো না যতই বড় হ। আমি ক্লাস 9-10-এ উঠাও আমার হচ্ছে ইয়ের জন্য কি বলে তোর হচ্ছে রসায়নের জন্য মার খাইছি। আমি নিজেও ওখানকার ওই রসায়ন ব্যাচের ক্যাপ্টেন ছিলাম, তারপর আমি নিজেও ওই আমি রসায়ন খুব একটা পারি না, এই জন্য আমি রসায়নে মার খাইছি। তো তোরা তো মনে কর যে আরও মার খাওয়ার যোগ্য, আমি কিছুই করি নাই তারপরও মার খাইছি, তাও আবার অন্য একজন মানুষের জন্য, শুধু বেয়াদবি করার জন্য। যে কি আমি হচ্ছে আমার ক্যাপ্টেন হওয়ার পরও আমি হচ্ছে সেখানকার স্টুডেন্টকে সামলাই নাই, এই জন্য মার খাইছি। তোদেরকে তো মনে কর যে আলুভত্তা করা উচিত সেই হিসাবে, তো যে জিনিস শুরু করছিস কমেন্ট যোদ্ধা হয়ে যায় একটা। তোমরা রোজা রেখে ক্লাস করতেই অজ্ঞান হয়ে যাইতেছো মমিন সরকার, আর আমি যে এত বাজাইতেছি তোমাদেরকে গায়ে লাগে না, তোমরা কমেন্টে যুদ্ধ শুরু করছো, এগুলো কি ভালো লাগে? আমি খালি একটা ব্যক্তিরে দেখতে পাই যে সে বুঝতে পারে নাই, এটা যদি না রিমুভ করছি মানে না বুঝলেও বলবে না এখন আর। শারমিন আক্তার আপু, আমাদের পেইড কোর্সে স্লাইড দিয়ে এদেরকে ফি করাচ্ছেন, এটার মর্ম বুঝতেছে না, একদম সঠিক কথা। যাই হোক,
আমি প্রচুর গালাইতে পারি বুঝছো, আমার মুখের ভাষা কিন্তু ভালো না, বিএনসিসি করি তো মুখের ভাষা প্রচন্ড খারাপ। হিজাব পরে থাকি বলে মনে করো না যে আমি একদম ফেরেস্তা। খালি মান সম্মান যাবে দেখে কিছু বলি নাই। আবার যদি তোমরা তো মনে করো এক একজন এডিটের পাহাড়, মানে কিছু পরোয়ার না করো, মনে করো যে মিমস বানানো, তারপর হচ্ছে বিভিন্ন ছোটোখাটো ভিডিও বানায় মানুষকে ভাইরাল করে দাও, তো তোমরা খুব ভালো বোঝো। তো এই জন্য ভয়তে তোমাদেরকে কিছু বলি নাই আর কি, মানে মেয়ে মানুষ তো মান সম্মানে লাগে, মানে এই জিনিসটা শুধু ভয়, তাছাড়া ওকে হয়েছে, অনেক কিছু হয়েছে, এবার ভালো হয়ে যাও বুঝছো। আমার ক্লাসে যা করছো করছো, ভালো হয়ে যাও অন্তত পক্ষে। ইশাতাপুর জন্য ভালো হয়েছে এটা বলতে পারো, মানুষকে বললো। অন্যান্য ক্লাসে আমি তোমাকে এরকম করো না, কারণ আমার এসবের ভয় থাকলে অন্য কারো কিন্তু এইসবের ভয় নাও থাকতে পারে, তখন কিন্তু তোমার ঠিক মতো জায়গা দেবে। আমি ক্লাসের মাঝখানে দেখতেছি যে কমেন্ট শুধু উপরেই যাচ্ছে উপরে যাচ্ছে, আমি ভাবতেছি কি কে কমেন্ট করছে ভাই। আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝাইতেছি দেখা, যেই জিনিসটা তোমার স্কুলের মানে সরি তোমার কলেজের টিচারও বোঝায় না, সেই জিনিসটা বুঝাইতেছি দেখে আমি কিচ্ছু বলি নাই। ওকে, তোমাদের ক্লাস আর বেশিক্ষণ চলবে না, আমার সময় প্রায় শেষের দিকে, আর 5 মিনিটের মতো ক্লাস চলবে, ঠিক আছে? আর 5 মিনিটের মতো ক্লাস চলবে। তোমাদের শেষ জিনিসটা বুঝাই দিই, সেটা হচ্ছে সিরাজউদ্দৌলার পতনের কারণ। এটা তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, ঠিক আছে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। এখান থেকে তোমাদের সিকিউ আসবে, সিকিউ আসবে গ প্লাস ঘয়ের জন্য, গ প্লাস ঘয়ের জন্য তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক হবে এটা, ঠিক আছে? যে সিরাজউদ্দৌলার পতনের কারণ, অথবা তোমাদের উদ্দীপকের যে যুদ্ধটা বোঝানো হয়েছে, বা এরকম থাকতে পারে তোমাদের এটা ঘ নাম্বারের জন্য বেশি গুরুত্বপূর্ণ, ঘ নাম্বারের জন্য, ঠিক আছে? তোমাদের এরকম থাকবে যে উদ্দীপকে যে যুদ্ধটাকে কেন্দ্র করে উদ্দীপকটা মনে করা হয়েছে, সেই যুদ্ধটার পরাজয়ের ফলাফল কি বা পরাজয়ের কারণগুলা কি ছিল, ঠিক আছে? তো তখন তোমাদেরকে এই যে এখানে আমি টপিক দিয়েছি, টপিকগুলো যে কোনো 4টা মুখস্থ করবা। 4টা মুখস্থ করলে সেখানে আমি তোমাদেরকে এখন ব্যাখ্যা বলে দিতেছি, খুব সহজেই সেগুলো দিয়ে তোমরা ব্যাখ্যা করে লিখতে পারবা। এখানে দেখো, মির্জাফর ও তার সহযোগীদের বিশ্বাসঘাতকতা। মির্জাফর ও সহযোগীরা কিভাবে বিশ্বাসঘাতকতা করেছে তোমরা কিছুক্ষণ আগে মানচিত্রতে দেখলা, ম্যাপে দেখলা, তাই না? তো এইভাবেই কিন্তু তারা বিশ্বাসঘাতকতা করেছিল, ওখান থেকে তো তোমরা লিখতে পারবা কিছুটা। এরপর হচ্ছে নবাবের অদূরদর্শিতা। নবাবের অদূরদর্শিতা তার যুদ্ধক্ষেত্রে জায়গা নির্বাচন করা। যেমন আমরা যদি আগের স্লাইডটা দেখি, দেখো এখানে হচ্ছে ক্লাইভ আগেই গিয়ে উঁচু জায়গাতে তারা অবস্থান নিয়েছিল, যার কারণে এখান থেকে তারা এই সবগুলো বাহিনী, এই সিরাজউদ্দৌলার ক্যাম্প সব কিছু দেখতে পাচ্ছিল, যেইটা সিরাজউদ্দৌলা পাচ্ছিল না। কারণ আমরা নিচু থেকে কি উপরে ওইভাবে দেখতে পারি না তো, কিন্তু উপর থেকে কিন্তু নিচে একদম পরিষ্কার ক্লিয়ার দেখা যায় কি কি করতেছে, তাই না? তো এই কারণে জায়গা নির্বাচন করাটা তার সমস্যা ছিল। এবং তিনি যে সেট করেছিলেন, দেখো এই এক জায়গায় তার 2 জন বিশ্বস্ত লোককে এখানে মূলত বাহিনী দিয়ে ছেড়ে দিয়েছেন, কিন্তু এই পাশে সবগুলা মানে বিশ্বাসঘাতক। তো কি করেছেন তিনি, যদি এখান থেকে একটা টিম মূলত এখানে মির্জাফরের জায়গা দিয়ে দিতেন এবং মির্জাফরকে যদি তার কাছে রাখতেন, সবসময় তার সাথে যোগাযোগ করতে পারতেন, সাথে তাকে যুদ্ধের জন্য এখানে ফোর্স করতে পারতেন। এবং সবসময় যুদ্ধ যখন এই পাশ থেকে তার একজন বিশ্বস্ত লোক যদি এখানে কি করতে পারতো, আক্রমণ করতো, এবং এখান থেকে তার একজন বিশ্বস্ত লোক যদি আক্রমণ করতো, তাহলে কখনোই এই যুদ্ধে তিনি পরাজয় বরণ করতেন না। এবং তিনি যেহেতু একজন নিজেও যোদ্ধা, সো এইখান থেকে তিনি পাশাপাশি 2টা টিমকে তিনি কন্ট্রোল করে যুদ্ধের জন্য আমন্ত্রণ করতে পারতেন, বা যুদ্ধের জন্য উৎসাহ জাগিয়ে তাদের বাহিনীদেরকে এগিয়ে নিয়ে যেতে পারতেন। আর একটা টিম যদি নাও কথা শোনে, এর কথা আমি বাদে দিলাম, 4টা টিম একবারে আক্রমণ করুক, সেখানে মনে করো যে কত হাজার, এরা মনে করো 20,000 আছে, এরা মনে করো যে 2.5 লাখ, পারবে? হাতে হাতে মারলেও তো মনে করো যে এদের পিষে ফেলা যাবে। তো সেই জিনিসটা মূলত তিনি করতে পারতেন। বয়স কম, 23 বছর বয়স, মানে আমার বয়স ছিল, এই জন্য বেচারা বুঝতে পারে নাই। যাই হোক, ওকে মাফ করে দিও তোমরা সবাই, ঠিক আছে? তো এরপর দেখো, সমর কুশলতার অভাব। সমর কুশলতার অভাব হইতেছে
কি যে তার সাথে এই যে তিনজন বাহিনীর প্রধান ছিলেন, তাদের সাথে তার হচ্ছে ঠিকমতো মানসিক কানেকশনটা ছিল না, ঠিক আছে? যেমন মির্জাফর, উমিচাঁদ, তারপর হচ্ছে আরও যেসব জগৎ শেঠ, এদের সাথে মানসিক মানে হচ্ছে অ্যাটাচমেন্টটা ছিল না, সবাই লোভী ছিল, তাদের বিষয়গুলো তিনি বুঝতে পারেন নাই। এরপর হচ্ছে বাংলার মানুষের নৈতিক স্খলন, এইটা আর আমি কিছুক্ষণ আগে যে সমসাময়িক বাংলার অরাজনৈতিকতা যে বিষয়টা বুঝালাম, ওই জিনিসটা ফুল একদম সেম, ঠিক আছে? ফুল একদম সেম, এই জন্য আমি নতুন করে তোমাদেরকে বুঝাইতেছি না, একই বিষয়, ওকে? আর এরপর হচ্ছে ইংরেজদের শক্তি সম্পর্কে উদাসীনতা। ইংরেজরা যে সবসময় মানে ইংরেজ বুদ্ধি বা ব্রিটিশ বুদ্ধি বলে একটা কিন্তু কথা আছে, দেখবা যে ছোট বাচ্চা যখন ভালো কিছু করতেছে বা তার বুদ্ধি খাটিয়ে কিছু করতেছে, তখন আশেপাশে মানুষজন বলে এই বাচ্চা তো ব্রিটিশ বুদ্ধি, এ অনেক বড় কিছু করবে। তো এইটাই মূলত এখানে বোঝানো যায় যে ইংরেজদের ওরা হচ্ছে বুদ্ধি দিয়ে সব কিছু করে, এই কারণে দেখবা যে অনেক উন্নত জাতি ওরা। এরপর দেখো লর্ড ক্লাইভের কুশলতা। লর্ড ক্লাইভ একজন সামান্য সৈনিক হিসাবে এই আর্মিতে বা ইংরেজ আর্মিতে যোগদান করেছিলেন। তারপর সে তার বুদ্ধি খাটিয়ে সে অতি দ্রুত কি করেছিলেন, তার হচ্ছে যেই বাহিনী আছে ওই বাহিনীর সেনা প্রধান হয়েছিলেন। তারপর ওখান থেকে তাকে লর্ড হিসাবে বাংলায় প্রেরণ করা হয়েছে মূলত এই ব্রিটিশদের করার জন্য, মানে নিরাপত্তার জন্য। তো তিনি যে এত একটা চালাক ব্যক্তি ছিলেন, তার ব্যাকগ্রাউন্ড চেক করা এই সিরাজউদ্দৌলার উচিত ছিল, কিন্তু সে সেটা করে নাই। আর তার চাইতে বড় ভুল হচ্ছে সিরাজউদ্দৌলা জানে যে তার বিরুদ্ধে কে কে ষড়যন্ত্র করতেছে, তাদেরকে মনে করো যে বারবার সুযোগ দেওয়াটা, মানে তাদেরকে বন্দি না করে, তাদেরকে হত্যা না করে বারবার তাদেরকে ওই একই পদে রাখাটা, বহাল রাখাটা তাদের মানে সিরাজউদ্দৌলার অনেক বড় একটা ভুল। কারণ একবার যে বিশ্বাসঘাতকতা করে সে সবসময় বিশ্বাসঘাতকতা করে। তুমি একটা জিনিস মাথায় রাখবা, চিটার যারা হয়, চিটার কোনো মনে করো যে না, এটা কোনো ভুল না, এটা হচ্ছে তার চয়েস। এটা সবসময় মাথায় রাখবা। ইংরেজিতে কিছু একটা আছে, আমি ভুলে গেছি এই মুহূর্তে, কারণ আমার মাথার মধ্যে এখন শুধু ইতিহাসই ঘুরতেছে। তো এই চিটারি যারা করে তাদের এটা হচ্ছে মূলত একটা চয়েসের বিষয়, যে আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করবো কিনা। এইটা কোনো ভুল না। মানুষ বলে না যে আমার ভুল করে এইসব ভুলগুলা হয়ে গেছে, আমাকে মাফ করে দিও। ভাই, জীবনে তোমার সাথে যে একবার চিটারি করবে, সে সারা জীবন যে কোনো টাইমে তোর সাথে চিটারি করতে পারে, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবা। তাই বিশ্বাসঘাতকতাকে তুমি হইতে পারে আবার তাদের সাথে চলাফেরা করা হইতে পারে, কিন্তু আগের মতো কখনো তাদেরকে আর বিশ্বাস করতে যাবে না, যেটা সিরাজউদ্দৌলা করে ভুল করছে। ওকে, তো এইটাই হচ্ছে মূলত এই অধ্যায়, মানে এই টপিকের ব্যাখ্যা আর কি। আর এখান থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো এখন দিয়ে দিয়েছি। পলাশীর যুদ্ধের কারণ ব্যাখ্যা করো, কারণগুলো তোমাদেরকে বলে দিয়েছি। এরপর হচ্ছে পলাশীর যুদ্ধের ফলাফল ব্যাখ্যা করো। এই যে ফলাফলগুলা আছে মনে হয় এই পাশে নিচে আছে। এরপর হচ্ছে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ, এই যে পরাজয়ের কারণ, এগুলা হচ্ছে একটু ব্যাখ্যা করবা। তো এরপর দেখো যে এখানে পলাশীর যুদ্ধের ফলাফলটা কি ছিল। পলাশীর যুদ্ধের ফলাফল ছিল যে তারা 200 বছর ধরে মূলত এই ভূখণ্ডকে শাসন করেছে। দ্বৈত শাসনের নামও কিছু শোষণ তারা করে এসেছে, তাদের জন্য দুর্ভিক্ষ হয়েছে। এই জিনিসগুলো তুমি জাস্ট উল্লেখ করলে তোমার জন্য এনাফ। তো এখন বলো, কারো কোনো প্রবলেম আছে কিনা এই পলাশীর যুদ্ধ নিয়ে? বলো, পলাশীর যুদ্ধ নিয়ে আর কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি বুঝাই দেবো ইনশাল্লাহ। কারো কোনো প্রবলেম আছে? সমর কুশলতা কি? সমর কুশলতা হইতেছে, সমর বলতে মূলত যুদ্ধটাকে বোঝায়, ঠিক আছে? যুদ্ধক্ষেত্রটাকে বা যুদ্ধকে বা এই যে অস্ত্র নিয়ে যুদ্ধ, এই জিনিসগুলোকে মূলত সমর বোঝায়। আর কুশলতা হচ্ছে কৌশলের বিষয়। তো তার এই সমর কৌশল বা এই যুদ্ধক্ষেত্রে কৌশলের অভাব ছিল তার। আপু, আপনি কি অসুস্থ? হ্যাঁ, আমার মানে খুবই কাশি, মারাত্মক কাশি। মমিন সরকার, আগামী ক্লাসে ফার্স্ট পেপারের সব অধ্যায়ের এক্সাম আসার মতো টপিক বলে দেন। তুমি প্রথম অধ্যায় পড়বা, তৃতীয় অধ্যায় পড়বা, চতুর্থ অধ্যায় পড়বা, পঞ্চম অধ্যায় পড়বা। এর বাইরে আর অন্য কোনো অধ্যায় পড়ার দরকার নেই, বুঝতে পারছো? এ কটা টপিক অধ্যায় পড়ো, তাহলেই তোমার হবে। আর বেশি অধ্যায় পড়তে হবে না, কারণ তোমাদের লাস্টের দিকে 2 থেকে 3টা অধ্যায় বাদ যাবে। মানে ওই অধ্যায় থেকে কোনো ধরনের কোশ্চেন আসলেও তোমার লেখার দরকার নাই, কারণ ওরা খুবই ক্রিটিক্যাল, মানে
ওদের টপিকগুলো কমে গেছে, কারণ আওয়ামী লীগ থেকে কোনো কোশ্চেন হবে না, যুদ্ধ থেকে খুবই কম কোশ্চেন হবে, কারণ আওয়ামী লীগের গুণগান এখন আর দেশে চলবে না। তো তোমাদের বই সংস্কার না হওয়া পর্যন্ত ওই 3-4টা টপিক বাদ, ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে তোমাদের ইয়ের বিষয়। সৌরভ, সৌরভ, এই ক্লাস শেষ, আসো। আপু পরীক্ষার খাতায় 200 বছর দিব নাকি প্রায় 57 বছর দিব? প্রায় 57 বছর, এটাই দিও। ক্লাস শেষ। তো যাই হোক, আমার সময় শেষ, তো আমাকে এখন চলে যেতে হবে। তো তোমাদের যদি আরও আনুষঙ্গিক কোনো কোশ্চেন থাকে আমাকে তোমরা করতে পারো, যোগাযোগ করে বিভিন্ন প্রবলেম সলভ করে নিতে পারো। আমি তোমাদের জন্য সবসময় ফ্রি, কারণ তোমাদেরকে মানে ভালো লাগে আমার ইতিহাস পড়াইতে, বাট তোমরা মাঝে মধ্যে দুষ্টামি করো, জিনিসটা খুবই খারাপ লাগে, বুঝতে পারছো? দুষ্টামি করবা না, ভালো থাকবা। আর রমজান মাস, ইফতারের পরে বেশি বেশি পানি খাবা, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে আসসালামু আলাইকুম।